অ্যাডমিশন টেস্টের আজকে লেকচারে আমরা কথা বলবো আলোক তড়িৎ ক্রিয়া নিয়ে। আর হ্যাঁ, বরাবরের মতো আমরা একদিকে যেমন বুয়েট কুয়েট রুয়েট চুয়েট ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করব, অন্যদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেমন ঢাকা ইউনিভার্সিটি সহ বাকি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন নিয়ে কথা বলবো। আমরা একদিকে ক্যালকুলেটর ছাড়া প্রশ্নের প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায় সেটা নিয়েও কথা বলবো, আবার বুয়েট ভর্তি পরীক্ষা রিটেনে অঙ্কগুলো কিভাবে করতে হয় সেটা নিয়েও ডিটেইলস কথা বলবো। আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে বলতেছি, তুমি যদি এই লেকচারটা খুব ভালো করে দেখো তাহলে তুমি ভর্তি পরীক্ষা সহ কোনো জায়গায় কোথাও তুমি আটকাবে না ইনশাআল্লাহ। তো চলো আমরা এক এক করে একটু শুরু করি। দেখো যে হচ্ছে এই যে আমাদের এখানে দুইটা পাত আছে, দুইটা ধাতব পাত। তবে এই ধাতব পাতটা তৈরি হইতে হবে, দেখো এই ধাতব পাতটা তৈরি হইতে হবে ক্ষার ধাতু দিয়ে বা মৃৎক্ষার ধাতু দিয়ে। এখন ক্ষার বা মৃৎক্ষার ধাতুর মধ্যে কি কি আছে একটা জিনিস চিন্তা করো। ক্ষার ধাতুগুলো কোনগুলো? ক্ষার ধাতু হচ্ছে লিনা কে, অর্থাৎ গ্রুপ 1 এর মৌল লিনা কে, রুবি, সেসেফেনেস। হ্যাঁ এটা। আর মৃৎক্ষার ধাতুর কথা যদি আমি বলি তাহলে তোমার শুরুতে যার কথা বলতে হবে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, এগুলা অর্থাৎ গ্রুপ 2 এর মৌলগুলো যেগুলো। তাহলে এই ধাতুর উপর যদি আলো আপাতিত হয়, খেয়াল করো কি আপাতিত হবে, দেখো আলো। এখন আলো আপাতিত হচ্ছে মানে ফোটন আপাতিত হচ্ছে। তাহলে আলো যদি আপাতিত হয়, আমি এখানে একটা ক্যাথোড নল নিচে চিন্তা করো, এটা এই পার্টটা ঋণাত্মক পাতের সাথে যুক্ত আর এই পার্টটা আমি ধনাত্মক পাতের সাথে, ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিছি। তাই যেটা আমি ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত করে দিছি আমরা জানি তার নাম দিতে হয় হচ্ছে অ্যানোড, আর যেটা ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যুক্ত থাকে তার নাম আমরা দেই হচ্ছে ক্যাথোড। তো এই ক্যাথোডের উপরে যখন তোমার আলো পড়বে তখন এই ক্যাথোড থেকে অটোমেটিক্যালি ইলেকট্রন নির্গত হওয়া শুরু করবে। আসলে ক্যাথোড থেকে ইলেকট্রন নির্গত হওয়া সম্ভব, নির্গত হতে পারে। তাহলে এখান থেকে কি বের হয়ে যাবে? এখান থেকে এইদিকে ইলেকট্রন বের হয়ে যাবে, ইলেকট্রন নির্গত হবে। আর ইলেকট্রন যখন নির্গত হবে তখন দেখো ইলেকট্রন নির্গত হইল, কিন্তু এই পাশে কোন চার্জ আছে? ধনাত্মক চার্জ আছে। আর ইলেকট্রনের চার্জ ঋণাত্মক, তাহলে এই ধনাত্মক চার্জগুলো ঋণাত্মক চার্জকে কি করবে? আকর্ষণ করবে। তাহলে এই ইলেকট্রনগুলো কোন দিকে দৌড় দেবে? ইলেকট্রনগুলো এই দিকে দৌড় দেবে, অর্থাৎ একটা গতিশক্তি প্রাপ্ত হবে, অর্থাৎ একটা গতিশক্তি প্রাপ্ত হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, আমার নির্গত আপাতিত হয়েছিল কি? আলো। আর আমি কার দৌড়ানো পাচ্ছি বা কার দৌড় পাচ্ছি, কার প্রবাহ পাচ্ছি? ইলেকট্রনের প্রবাহ বা তড়িৎ প্রবাহ। তাহলে আপাতিত হলো আলো, আর মানে ইনপুট হচ্ছে আলো আর আউটপুট হলো তড়িৎ। এই কারণে এই তড়িতের নাম হচ্ছে আলোক তড়িৎ। আর এই যে আলো আপাতিত হওয়ার পর, মৃৎক্ষার ধাতুর উপর আলো আপাতিত হওয়ার পর তোমার ইলেকট্রন, যে এই যে আমরা এই ঘটনাটা লক্ষ্য করলাম যে তড়িৎ প্রবাহ পেলাম, এই ঘটনার নাম হলো আলোক তড়িৎ ক্রিয়া। এখন দেখো যে হচ্ছে আমার প্রশ্ন যে এটার উপরে আলো আপাতিত হলেই কি সাথে সাথে সে ইলেকট্রন নির্গত করবে? না। দেখো আমরা জানি এই জায়গায় মৃৎক্ষার ধাতুর শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে, ক্ষার ধাতু বা মৃৎক্ষার ধাতুর শেষ কক্ষপথে একটা বা দুইটা ইলেকট্রন আছে। তো এই ইলেকট্রন গুলা তো নরমালি সে কিন্তু ইলেকট্রন মুক্ত করতেছে না। তো প্রথমে সে কি করবে? আলো আপাতিত হবে, মানে বাইরে থেকে শক্তি আপাতিত হবে। আপাতিত হওয়ার পরে প্রথমে সে যতক্ষণ পারে সে সহ্য করবে, প্রথমে সে যতক্ষণ পারে সে সহ্য করবে, অর্থাৎ সহ্য করবে। এই সহ্য করতে 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 যখন তার সহ্য সীমা অতিক্রম করে চলে যাবে আপাতিত শক্তিটা, তখন সে সাথে সাথে কি দেখাবে? প্রতিক্রিয়া দেখাবে, অর্থাৎ ইলেকট্রন নির্গত করবে। যদি তোমার বুঝতে একটু সমস্যা হয় আমি তোমাকে একটা ছোট্ট একটা এক্সাম্পল দেই। ধরো আমি তোমাকে ছোট্ট করে একটা চট দিলাম, তুমি কিন্তু কিছুই বলবা না, হ্যাঁ মারছে, কিছু না। এখন তুমি এটা তুমি কিছু বলতেছো না কেন? কারণ এটা তোমার সহ্য ক্ষমতার ভিতরে আছে। কিন্তু একটা পর্যায়ে আমি যদি তোমাকে খুব কষা একটা চড় মারি, তুমি কিন্তু ঠাস করে বলবে আ। তার মানে এবার তুমি আ উচ্চারণ করলা কেন? হ্যাঁ, তখন কারণ এটা তোমার সহ্য ক্ষমতার বাইরে চলে গেছে। তাহলে আমরা দেখলাম কোনো কিছুর উপর যখন বাইরে থেকে আঘাত আপাতিত হয় তখন সে প্রথমে ভিতরে ভিতরে জ্বলে, অর্থাৎ প্রথমে সে সহ্য করে, যতক্ষণ পর্যন্ত সে সহ্য করে সে সহ্য করতে থাকে। কিন্তু যখন সহ্য শক্তি অতিক্রম করে চলে যায় সাথে সাথে সে প্রতিক্রিয়া দেখায়। অনুরূপ ভাবে, খুব ভালো করে বুঝিও, অনুরূপ ভাবে এই যে মৃৎক্ষার ধাতুটারও একটা সহ্য শক্তি আছে। যতক্ষণ এই বাইরের শক্তিটা এই সহ্য শক্তির চাইতে কম হয় ততক্ষণ সে কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিন্তু যখনই তার এই যে বাইরে থেকে আপাতিত যে শক্তিটা, বাইরে থেকে আপাতিত, তাহলে এটা হচ্ছে আমাদের আপাতিত শক্তি। তাহলে এই ধাতুটা একটা কি আছে? সহ্য শক্তি আছে। খুব ভালো করে বুঝিও। তাহলে বাইরে থেকে
এই ধাতুর একটা সহ্য শক্তি আছে। তাহলে এই বাইরে থেকে আপাতিত শক্তিটা যখন এই সহ্য শক্তির চাইতে বেশি হয়, খুব ভালো করে বুঝিও, বাইরে থেকে আপাতিত শক্তি যখন সহ্য শক্তির চাইতে বেশি হয় তখনই এই ধাতুটার সাথে সাথে কি দেখাবে, প্রতিক্রিয়া দেখাবে, মানে ইলেকট্রন কি করবে, ত্যাগ করবে। তাহলে এই ইলেকট্রন ত্যাগ করবে, আর ইলেকট্রন যখনই মুক্ত হবে তখন এইদিকে কোন চার্জ আছে, পজিটিভ চার্জ, সেই ইলেকট্রনকে এই পজিটিভ চার্জ আকর্ষণ করা শুরু করবে, ফলে ইলেকট্রনটা এই দিকে দৌড় দেওয়া শুরু করবে। অর্থাৎ আমি ইলেকট্রনের কোন শক্তি পাবো, আমি ইলেকট্রনের গতি শক্তি পাবো। তাহলে আমরা দেখলাম এই যে আপাতিত শক্তিটা বেসিক্যালি কয়টা পার্টে রূপান্তরিত হয়েছে, দুইটা পার্টে রূপান্তরিত হয়েছে। একটা কি, একটা হচ্ছে তোমার সহ্য শক্তি, মানে এই আপাতিত শক্তি দুইটা কাজে ব্যয় হয়েছে, একটা হচ্ছে সহ্য শক্তি আর একটা হচ্ছে ইলেকট্রনের গতি শক্তি। তাহলে আমরা কিন্তু বলতে পারবো আপাতিত শক্তি এই জায়গায়, তাহলে আমরা বলতে পারবো আপাতিত শক্তি এটা সমান কি কি লেখা যাবে, এটা সমান তোমার লেখা যাবে সহ্য শক্তি প্লাস গতি শক্তি। তবে এটা কিন্তু একদম যে 100% সত্য ব্যাপারটা তা না, কারণ এটা একটা আমরা ধাতব পাত নিছি, এই ধাতব পাতে কি এক স্তরের ইলেকট্রন আছে না অসংখ্য ইলেকট্রন আছে, এখানে কিন্তু আমার অসংখ্য ইলেকট্রন আছে, ঠিক আছে। এবং আমরা শুধু বাইরের পৃষ্ঠের ইলেকট্রন, শেষ কক্ষপথের ইলেকট্রনটা নিয়ে চিন্তা করি। ধরো একদম এই পাশে পৃষ্ঠ সংলগ্ন যে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন গুলো আছে এগুলার কথা একটু চিন্তা করি। দেখো এই জায়গায় এখানে এরকম অসংখ্য ইলেকট্রন আছে, অসংখ্য ইলেকট্রন আছে। তো এখন এই ধাতুটার উপরে বাইরে থেকে, আমি এই পাশেগুলো দেখাইলাম না, বাইরে থেকে আলো আপাতিত হলো, বাইরে থেকে আলো আপাতিত হলো। দেখো সবার প্রথমে সে কোন ইলেকট্রন গুলাকে উত্তেজিত করবে, সবার প্রথমে সে এই ইলেকট্রন গুলাকে, এই বাইরের পৃষ্ঠের ইলেকট্রন গুলাকে আঘাত করবে। তাহলে এই বাইরের পৃষ্ঠের ইলেকট্রন গুলাকে আঘাত করলে যতটুকু তার সহ্য শক্তি, সহ্য শক্তির চাইতে বেশি পরিমাণ শক্তিটুকুর কারণে সে সাথে সাথে গতি শক্তি প্রাপ্ত হবে, তাই না? তাহলে একদম বাইরের পৃষ্ঠের ইলেকট্রনের জন্য আমি লিখতে পারবো যে আপাতিত শক্তি সমান সহ্য শক্তি প্লাস ইলেকট্রনের গতি শক্তি। এবার তুমি একটা জিনিস চিন্তা করো, এটা হলো বাইরের পৃষ্ঠের ইলেকট্রনের জন্য, কিন্তু যে ইলেকট্রনটা এখানে আছে, এই ধাতুর উপর যে আলো আপাতিত হবে, এই ইলেকট্রনটা তো এখান থেকে এখানে যাওয়ার জন্য কিছু পরিমাণ শক্তি ব্যয় করছে, কারণ এর ভেতরটা কিন্তু ইলেকট্রনে পরিপূর্ণ, তাই না? তাহলে সে বিভিন্ন একে অপরের সাথে কন্টিনিউয়াস সংঘর্ষে লিপ্ত হবে, সংঘর্ষে লিপ্ত হয়ে আস্তে আস্তে একজনকে ধাক্কা দিয়ে তাকে সামনে যাইতে হবে। তো এই জায়গার ইলেকট্রনটা বা এই জায়গার ইলেকট্রনটা কিন্তু এই যে একদম বাইরের পৃষ্ঠে যেতেও কিছু পরিমাণ শক্তি লাগবে। তাহলে এই যে এখান থেকে এখানে যাওয়ার পরিমাণ যে শক্তি, সেই শক্তিটা কি হবে, অপচয় হবে। তার এই জায়গায় আসলে বেসিক্যালি ঘটনা ঘটবে আপাতিত শক্তি, হ্যাঁ আপাতিত শক্তি এটা সমান হবে, একটা হলো ইলেকট্রনের সহ্য শক্তি এবং তারপরে হবে কিছু শক্তি অপচয়। এই অপচয়টা হবে হচ্ছে এই কলিশনের কারণে বা সংঘর্ষের কারণে, হ্যাঁ সংঘর্ষের কারণে কিছু শক্তি অপচয় হবে এবং বাকিটা গতি শক্তিতে রূপান্তরিত হবে। এখন আমরা একটা জিনিস দেখতেছি, একদম বাইরের পৃষ্ঠের যে ইলেকট্রন গুলা থাকবে এগুলার ক্ষেত্রে কিন্তু কোনো অপচয় হবে না। তাহলে যখন আলো আপাতিত হলো, ধরো এই ইলেকট্রনটা যে বেগ প্রাপ্ত হবে, এই পাশের ইলেকট্রনটা যদি মুক্ত হয় সে কিন্তু সেই বেগ প্রাপ্ত হবে না, কারণ আপাতিত শক্তির কিছু শক্তি এখান থেকে এখানে যাওয়ার কাজে ব্যয় হয়েছে। তার মানে এই সবগুলো ইলেকট্রনের মধ্যে কোন ইলেকট্রনগুলোর গতিশক্তি সবচেয়ে বেশি হবে, এই বাইরের পৃষ্ঠের যে ইলেকট্রন, এই বাইরের পৃষ্ঠের ইলেকট্রনের গতিশক্তি সবচেয়ে বেশি হবে। এখন আমরা যদি এই বাইরের পৃষ্ঠের ইলেকট্রনের কথা চিন্তা করি, তাহলে এই বাইরের পৃষ্ঠের ইলেকট্রনের গতিশক্তিটা কি, গতিশক্তিটা হলো সর্বোচ্চ গতিশক্তি। কারণ তাহলে অন্য সকল ইলেকট্রনের জন্য আমরা আপাতিত শক্তি সমান লিখবো সহ্য শক্তি প্লাস অপচয় প্লাস গতিশক্তি, কিন্তু বাইরের পৃষ্ঠের ইলেকট্রনের ক্ষেত্রে যেহেতু কোন প্রকার অপচয় হচ্ছে না, তাহলে আমরা লিখবো আপাতিত শক্তি সমান সহ্য শক্তি প্লাস গতিশক্তি, কিন্তু বাইরের পৃষ্ঠের ইলেকট্রনের গতিশক্তিটা কি হবে, সর্বোচ্চ হবে, এই কারণে আমরা লিখবো গতিশক্তি সর্বোচ্চ। তাহলে আমাদের এই ফরম্যাটটা কার জন্য প্রযোজ্য হবে, এই ফরম্যাটটা শুধুমাত্র বাইরের পৃষ্ঠের ইলেকট্রনের জন্য প্রযোজ্য হবে। তাহলে আপাতিত শক্তি হচ্ছে ই। এবার সহ্য শক্তি, সহ্য শক্তি তুমি একটা জিনিস চিন্তা করো, সহ্য শক্তিকে আমরা ফিজিক্সের ভাষায় একটা নাম দিই, সেই নামটা কি, সেই নামটা হচ্ছে কার্য অপেক্ষ। দেখো ফিজিক্সের ভাষায় সহ্য শক্তির নাম হলো কার্য অপেক্ষ। আমরা যদি ইংরেজিতে বলি তাহলে আমরা বলবো ওয়ার্ক ফাংশন, ওয়ার্ক ফাংশন।
তাহলে খেয়াল করো এই কার্য অপেক্ষককে আমরা ডব্লিউ নট দ্বারা প্রকাশ করতেছি, অথবা তুমি কোন কোন ক্ষেত্রে আমরা ফাই দ্বারা প্রকাশ করি, যে কোনো কিছু দিয়ে প্রকাশ করো। তাহলে আমরা ডব্লিউ নট দিয়ে প্রকাশ করি যোগ গতিশক্তি। গতিশক্তি হচ্ছে আমাদের ইকে, কিন্তু আমরা একটু আগে শিখলাম এই গতিশক্তিটা হয় সর্বোচ্চ গতিশক্তি, তার মানে এটা হচ্ছে ইকে ম্যাক্সিমাম। তাহলে আপাতিত শক্তি সমান সমান সহ্য শক্তি প্লাস সর্বোচ্চ গতিশক্তি। আর আমরা এখানে যারা আছি সবাই জানি শক্তিকে E ইকুয়াল টু এইচ নিউ এই আকারে লেখা যায়। তাহলে তার আগে তোমাকে একটু এই সহ্য শক্তির সংজ্ঞাটা একটু শিখতে হবে, বা কার্য অপেক্ষকের সংজ্ঞাটা শিখতে হবে। তাহলে কার্য অপেক্ষক কিসের নাম? কার্য অপেক্ষক হচ্ছে একটা শক্তির নাম। কি পরিমাণ শক্তি? যে শক্তির চাইতে কম শক্তি আলোর আপাতিত হলে ইলেকট্রনটি নির্গত হবে সহ্য শক্তির চাইতে। তার মানে আমরা দেখলাম আপাতিত শক্তি যদি সহ্য শক্তির চাইতে কম হয় তাহলে ইলেকট্রন কিন্তু নির্গত হবে না, তাহলে ইলেকট্রন নির্গত হবে না। আর আপাতিত শক্তিটা যদি সহ্য শক্তির চাইতে বেশি হয় তাহলে ইলেকট্রন কি হবে? নির্গত হবে এবং বেগ প্রাপ্ত হবে, তাই না? আর নির্গত হবে এবং বেগ প্রাপ্ত হবে, হ্যাঁ বেগ প্রাপ্ত হবে। এবার যদি ঘটনা এরকম হয় আপাতিত শক্তি আর সহ্য শক্তি যদি সমান হয়, অর্থাৎ তোমার সহ্য শক্তিও যা আপাতিত শক্তিও তাই, তার মানে সেক্ষেত্রে ইলেকট্রনটা কি হবে? দেখো, যদি সহ্য শক্তি অতিক্রম করার পরেও কিছু পরিমাণ শক্তি থাকে, সেই শক্তির কারণে কিন্তু ইলেকট্রনটা গতিশক্তি প্রাপ্ত হবে, তাই না? তাহলে এই যে গতিশক্তিটা কিন্তু হলো সহ্য শক্তি অতিক্রম করার পরে এক্সেস শক্তিটার কারণে সে গতিশক্তি প্রাপ্ত হয়। তাহলে এই জায়গায় তো শুধুমাত্র জাস্ট সহ্য শক্তি অতিক্রম করছে, এক্সট্রা কিন্তু আর কোনো শক্তি থাকবে না। তার মানে তখন ইলেকট্রন শুধু নির্গত হবে, শুধু নির্গত হবে, কিন্তু বেগ প্রাপ্ত হবে না, তাই না? তাহলে এই যে কার্য অপেক্ষকের সংজ্ঞাটা আমরা কি বলবো? যে পরিমাণ আলোক শক্তি কোন নির্ঘাত ধাতুর উপর আপাতিত হলে ইলেকট্রন নির্গত হয় কিন্তু বেগ প্রাপ্ত হয় না, অথবা আমরা বলতে পারি ইলেকট্রন নির্গত হওয়ার উপক্রম হয়, সেই শক্তির নাম হচ্ছে আপাতিত কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক, কার্য অপেক্ষকের সংজ্ঞা কি বলবো? যে পরিমাণ শক্তি আপাতিত হলে ইলেকট্রন নির্গত হয় বা নির্গত হওয়ার উপক্রম হয় কিন্তু বেগ প্রাপ্ত হয় না, তাকে আমরা কি বলবো? সহ্য শক্তি বা কার্য অপেক্ষক। এখন যে কোনো শক্তিকে আমরা এইচ নিউ আকারে লিখতে পারি। তাহলে দেখো এর পরিবর্তে তাহলে কি লিখবো? এইচ নিউ। তাহলে এই নিউটা কি? কম্পাঙ্ক। তাহলে এটা কার কম্পাঙ্ক হবে? তাহলে এটা হবে আপাতিত আলোর কম্পাঙ্ক। তাহলে এই নিউটা হলো আপাতিত আলোর কম্পাঙ্ক। তাহলে এটাও কি? এখানেও এটাও যেহেতু একটা শক্তি, তাহলে এটার পরিবর্তে আমি এইচ নিউ লিখবো, কিন্তু এটা যেহেতু নিউ দিয়ে লিখছি এটাকে একটু ভিন্ন নাম দেওয়া দরকার। তাহলে এটা ডব্লিউ নট, তাহলে এটা হলো নিউ নট। তাহলে এই যে নিউ নট, এটার একটা স্পেসিফিক নাম আছে, সেটা হলো সূচন কম্পাঙ্ক বা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি। থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি, তাহলে সূচন কম্পাঙ্ক। তাহলে এখন আমার প্রশ্ন, এই সূচন কম্পাঙ্কটা তাহলে কি? যোগ ই কে ম্যাক্স। তাহলে সূচন কম্পাঙ্কটা কি? তাহলে সূচন কম্পাঙ্কটা হলো, দেখো এই শক্তিটার সংজ্ঞা কি ছিল? যে শক্তি আপাতিত হলে ইলেকট্রন নির্গত হবে না, নির্গত হবে কিন্তু বেগ প্রাপ্ত হবে না, অথবা নির্গত হওয়ার উপক্রম হবে, সেই শক্তির নাম হলো সহ্য শক্তি। তাহলে এই জায়গায় কিন্তু আমি বলবো যে কম্পাঙ্কের আলো আপাতিত হলে ইলেকট্রন নির্গত হয় কিন্তু বেগ প্রাপ্ত হয় না, অথবা ইলেকট্রন নির্গত হওয়ার উপক্রম হয়, সেই কম্পাঙ্কের নাম হলো সূচন কম্পাঙ্ক। তো তোমার পরীক্ষায় কিন্তু আসতে পারে যে হলো সূচন কম্পাঙ্কের তাৎপর্য কি। তাহলে তুমি দেখো এই জায়গায় কিন্তু ই ইজ প্রপোর্শন হলো নিউ। তাহলে আমরা এই জায়গায় দেখলেই আমরা বুঝবো, তাহলে এখানে এটা ছিল আপাতিত শক্তি। তাহলে এখন আমরা ব্যবহার করব হচ্ছে আপাতিত কম্পাঙ্ক আর হলো সূচন কম্পাঙ্ক, কারণ ডব্লিউ নট এর এক্সপেক্টেড আর সেটা হচ্ছে নিউ নট। তাহলে আমরা এই জায়গায় বুঝবো যে আপাতিত কম্পাঙ্ক যদি সূচন কম্পাঙ্কের চাইতে কম হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে না, আর যদি এই জায়গায় আপাতিত কম্পাঙ্কটা যদি সূচন কম্পাঙ্কের চাইতে বেশি হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে এবং বেগ প্রাপ্ত হবে। এই যে এটার অ্যাসপেক্টে চিন্তা করলেই হবে। আর নিউ ইকুয়াল টু যদি নিউ নট হয় তাহলে কি ঘটনা ঘটবে? ইলেকট্রন শুধু নির্গত হবে বা নির্গত হওয়ার উপক্রম হবে কিন্তু বেগ প্রাপ্ত হবে না, অর্থাৎ
ইলেকট্রনের বেগের মান হবে 0, কোনো গতিশক্তি পাওয়া যাবে না। তো এই জিনিসগুলা তোমার অনেক সময় প্রশ্ন হতেও পারে যে হচ্ছে এটা ভার্সিটি ভর্তি পরীক্ষাগুলোর এমসিকিউ এর জন্য এই লজিকগুলো খুব খুব বেশি ইম্পর্টেন্ট, মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি এমন ভাবে তোমাকে পড়াচ্ছি যাতে তুমি কোনো ভর্তি পরীক্ষায় আটকে না যাও। তো লক্ষ্মী, এবার আমরা পরের যে টার্মটা আছে সেই টার্মটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। যে দেখো h nu = h nu naught প্লাস ek max। এখন এই যে নিউ পরিবর্তে তুমি কি লিখতে পারো? আমরা জানি নিউ সমান এই জায়গায় বেগ v সমান হচ্ছে f ল্যামডা। f ল্যামডা এটাকে আমরা কি লিখি? নিউ ল্যামডা। নিউ হলো f, ল্যামডা তো ল্যামডা। তাহলে নিউ সমান তোমার লেখা যাবে c ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে এটা হবে h c ডিভাইডেড বাই ল্যামডাও লেখা যায়। তাহলে এটার পরিবর্তে আমি লিখবো h c বাই ল্যামডা। তাহলে এই ল্যামডাটা কি হবে? আপাতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য। তাহলে এটা হলো আপাতিত আলোর তরঙ্গদৈর্ঘ্য। হ্যাঁ, এটা সমান কত লিখতে পারবো আমরা? এটা সমান আমাদের হবে h c বাই ল্যামডা নট। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে h c বাই ল্যামডা নট এখানে যোগ ek max। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এখানে ই এর সাথে ল্যামডার সম্পর্ক সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? এখানে ই এর সাথে ল্যামডার সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। এখন তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি যে ই এর সাথে ল্যামডার সম্পর্ক ব্যস্তানুপাতিক, তার মানে ল্যামডা যদি কম হয় তাহলে ই হবে বেশি, ল্যামডা কম হলে ই বেশি হবে। এবার এইটা কোন অবস্থা? এইটা হলো নির্গত হবে অবস্থা, বা নির্গত হবে কিন্তু বেগ প্রাপ্ত হবে না, এরকম অবস্থা। তাহলে এইটা হলো এরকম অবস্থা। তুমি একটা জিনিস চিন্তা করো তো দেখি, যদি ল্যামডার মানটা ল্যামডা নটের চাইতে, খেয়াল করো, ল্যামডা নটের চাইতে বেশি হয়, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এই জায়গায় ল্যামডার মান বেশি হওয়া মানে, ল্যামডা মানে কি? আপাতিত, খেয়াল করো একটু বোঝার চেষ্টা করো, ল্যামডা কার সাথে রিলেটেড? ল্যামডাটা হচ্ছে আপাতিত শক্তির সাথে রিলেটেড। তাহলে ল্যামডার মান বেশি হওয়া, দেখো ল্যামডা বেশি হওয়া মানে, এই ল্যামডা বেশি হওয়া মানে আমরা বুঝবো ই এর মান হচ্ছে কম হয়ে যাওয়া, আপাতিত শক্তি কম হয়ে যাওয়া। কার অ্যাসপেক্টের চাইতে? ল্যামডা নট মানে কি? এখানে সূচন কম্পাঙ্কের চাইতে। তাহলে যদি আপাতিত আলোর তরঙ্গদৈর্ঘ্যটা বেশি হয় আর যদি সূচন তরঙ্গদৈর্ঘ্যের চাইতে যদি বেশি হয়, তাহলে কি ঘটনা ঘটবে? আপাতিত আলোর শক্তিটা সূচন মানে কার্য অপেক্ষকের চাইতে কম হয়ে যাবে। তাহলে যদি এই শক্তিটা, দেখো শক্তিটা যদি কার্য অপেক্ষকের চাইতে কম হয়, তাহলে আমরা জানি ইলেকট্রন নির্গত হবে না, ইলেকট্রন নির্গত হবে না। এই জায়গায় সহজ কথায় আমাদের এখানে ঘটনাটা ঘটবে আপাতিত শক্তি বা কম্পাঙ্কের উল্টা ঘটনা ঘটবে। একদম আপাতিত শক্তির ক্ষেত্রে আমি কি দেখছি? আপাতিত শক্তি যদি কার্য অপেক্ষকের চাইতে বেশি হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে। আর এক্ষেত্রে আমরা কি ঘটনা দেখবো? আপাতিত তরঙ্গ দৈর্ঘ্য যদি সূচন তরঙ্গ দৈর্ঘ্যের চাইতে কম হয় তাহলে ইলেকট্রন নির্গত হবে। এটা মনে রাখবো, কারণ কম্পাঙ্ক আর ল্যামডা এগুলো কিন্তু ব্যস্তানুপাতিক। আই হোপ এই টপিকে তোমরা আর কোনো প্রবলেম ফেস করবে না। এবার আমাদের এমন সময় মিশাই দিলাম যখন আমাকে আবার আঁকা লাগতেছে। তো এবার আমরা আরেকটা ঘটনা দেখবো। দেখো আরেকটা ঘটনা কি? একটু আগে আমি কি দেখছিলাম? একটু আগে আমি দেখছিলাম যে এটাকে আমি যুক্ত করছিলাম নেগেটিভ প্রান্তের সাথে, এটাকে যুক্ত করছিলাম হলো পজিটিভ প্রান্তের সাথে। তো এই জায়গায় তখন কি হয়েছে? এই জায়গায় ইলেকট্রনটা যখন মুক্ত হয়েছে তখন সে এইদিকে দৌড় দিতে চাইছে, মানে বা দৌড় দিতে চাক আর না চাক, এখানে যদি অনুভূত তড়িৎ ক্ষেত্র আছে সে এইদিকে কিন্তু অতিরিক্ত শক্তির কারণে দৌড় দেবে, তাই না? অতিরিক্ত শক্তির কারণে এইদিকে দৌড় দেবে। কিন্তু আমি কি করব? আমি এবার আলো আপাতিত করতেছি, এখানে ঠিক আছে, এখানে আলো আপাতিত ঠিক আছে, এটাই রাখতেছি। কিন্তু আমি এবার ব্যাটারির পজিশনটাকে একটু চেঞ্জ করে দেব। ব্যাটারির পজিশনটাকে চেঞ্জ করে দেব মানে কি? এই পাশে দেব ধনাত্মক চার্জ আর এই পাশে দেব হচ্ছে ঋণাত্মক চার্জ। তাহলে এটা পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, এটা নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত। তাহলে ধরো যে পরিমাণ শক্তি আপাতিত হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের আপাতিত আলোর শক্তি। খুব ভালো করে বুঝতে হবে যে এটা হচ্ছে আমাদের আপাতিত শক্তি। যদি এটা সহ্য শক্তির চাইতে বেশি হয় তাহলে অবশ্যই কি হবে? ইলেকট্রন নির্গত হবে। তাহলে ইলেকট্রনটা নির্গত হয়ে এইদিকে দৌড় দেওয়ার চেষ্টা করবে। কিন্তু তুমি একটা জিনিস চিন্তা করো, এখন এই প্রান্তের সাথে কোন চার্জ যুক্ত?
নেগেটিভ চার্জ যুক্ত, ইলেকট্রনের চার্জও কি নেগেটিভ। তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, তাহলে এই নেগেটিভ কি বসে থাকবে? এ যখন এদিকে দৌড় দিয়ে আসার চেষ্টা করবে, এ যখন এদিকে দৌড় দিয়ে আসার চেষ্টা করবে, এই ইলেকট্রন বলবে খবরদার আসবি না, গুলি করবো, বিস্কাও বিস্কাও, তাই না? যে এইদিকে আসতে চাইবে, কিন্তু এই ইলেকট্রন বলবে যা বেটা ওইদিকে যা, যা বেটা এইদিকে যা। তার মানে এই ইলেকট্রনের এইদিকে আসা এবং এই যে নেগেটিভ চার্জ এখানে যে তাকে যে একটা বাধা দেবে, এই দুইটার মধ্যে এখন যুদ্ধ বিগ্রহ লাগবে। যুদ্ধ বিগ্রহ লাগলে যদি দেখা যায় যে এই ইলেকট্রনের গতিশক্তি বেশি, তাহলে এই ইলেকট্রন কিন্তু ফাটায় আসি দেয়া এইদিকে চলে আসতে পারবে, অতিক্রম করে চলে আসতে পারবে। আর যদি দেখা যায় যে এর এইদিকে বাধাটা বেশি, যে এটার এই তড়িৎ দ্বারা এইদিকে বাধাটা বেশি, তাহলে এই ইলেকট্রনটা কিন্তু এইদিকে আসতে পারবে না। তাহলে এখানে কিন্তু দুইটা ব্যাপার ঘটবে। একটা হলো এই দিকের যে শক্তিটা, সেটা হলো ইলেকট্রনের গতিশক্তি, খুব ভালো করে বুঝিও, এটা হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। আর এখন আমরা কোন ইলেকট্রনটা চিন্তা করতেছি? আমাদের চিন্তা চেতনায় আচ্ছা সেটা হলো এখনো সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন, হ্যাঁ, মানে একদম বাইরের পৃষ্ঠের ইলেকট্রনটার কথা চিন্তা করতেছি, যে সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন। আর এই দিকের যে বাধা, এই দিকের যে বাধা, আমরা জানি এই বাধার কারণে এই বাধাটা হচ্ছে টার্কিত কাজ W=QV। তাহলে WQV কত? এখানে নেগেটিভ চার্জ কোন চার্জকে বাধা দেবে? ইলেকট্রনকে বাধা দেবে, ইলেকট্রনকে এইদিকে আসতে বাধা দেবে। তাহলে এই জায়গায় চার্জটা হবে ইলেকট্রনের চার্জ, আর ভি তো হলো এই তড়িৎদ্বারের বিভব, এই তড়িৎদ্বারের বিভব, হ্যাঁ। তাহলে এই যে ইভি, তুমি একটা জিনিস চিন্তা করো, যে যদি ঘটনাটা এরকম ঘটে, দেখো যে ইকে ম্যাক্স এর চাইতে ইকে ম্যাক্স যদি গ্রেটার দেন ইভি হয়, খুব ভালো করে বুঝিও, ইকে ম্যাক্স গ্রেটার দেন যদি কি হয়? ইভি হয়। তাহলে এই জায়গায় কি হবে ঘটনাটা? দেখো কি ঘটবে, তোমার ঘটনাটা ঘটবে ইলেকট্রন, তার মানে এই দিকের শক্তিটা বেশি, তাহলে এই দিকের শক্তিটা হচ্ছে ইলেকট্রন, তাহলে দৌড় দিতে পারবে, তার মানে ইলেকট্রন গতিশীল হবে, গতিশীল হবে, হ্যাঁ, এবং গতিশীল হবে এবং আমি তড়িৎ প্রবাহ পাবো, তাই না? তার মানে আই পাওয়া যাবে, আই পাওয়া যাবে, খুব ভালো করে বুঝিও। আর যদি ঘটনাটা কেমন ঘটে, ঘটনাটা যদি ইকে ম্যাক্স এই সর্বোচ্চ গতি শক্তিটা যদি তোমার ইভির চাইতে কম হয়, তার মানে কোনটা তো বেশি? এবার ইভি বেশি, ইভি বেশি মানে এই যে ইভিটা তো এইদিকে ক্রিয়া করবে, তাই না? এই তড়িৎদ্বারের বিভব এইদিকে ক্রিয়া করবে। ইভি যদি বেশি হয়, ইকে ম্যাক্স যদি কম হয়, তাহলে এখানে কি ঘটনা ঘটবে? এখানে ইলেকট্রন নির্গত হবে কিন্তু সে সামনের দিকে যেতে পারবে না, তাহলে এই জায়গায় তার মানে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে না, আই পাওয়া যাবে না, তাই না? তাহলে আই পাওয়া যাবে না। এখন যদি কি ঘটনা ঘটে, যে হচ্ছে ইকে ম্যাক্স সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন আর ইভি যদি সমান হয়, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে দেখো যদি গতিশক্তি বেশি হইতো তাহলে তো অতিক্রম করে চলে যেত, এখানে তো প্রবাহ পাওয়া যাবে কন্টিনিউয়াস। কিন্তু কি ঘটনা ঘটতেছে? এই শক্তি আর এই শক্তিটা কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। তাহলে এই শক্তি আর এই শক্তি যদি সমান হয়ে যায়, তাহলে সে কোনো মতে সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রন কোনো মতো এই সিস্টেমের এই জায়গায় এসে আটকা পড়ে যাবে, কিন্তু অতিক্রম করে চলে যেতে পারবে না। কারণ অতিক্রম করে চলে যেতে গেলে হতো তো তোমাকে বেশি গতি শক্তি থাকা লাগবে, কিন্তু এখানে তো বেশি গতি শক্তি নাই। তাহলে এই সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনই তোমার এই সিস্টেম অতিক্রম করে চলে যেতে পারবে না, এই জায়গায় আটকে যাবে। আচ্ছা, এটা কেমন গতি শক্তি সম্পন্ন ইলেকট্রন? সর্বোচ্চ গতি শক্তি সম্পন্ন ইলেকট্রন, তার মানে বাইরের পৃষ্ঠের ইলেকট্রন। তাহলে বাইরের পৃষ্ঠের ইলেকট্রনই যদি এই তড়িৎ ক্ষেত্রটিকে অতিক্রম করে না চলে যেতে পারে, ভেতরের পৃষ্ঠের ইলেকট্রনগুলোর গতি শক্তি তো আরো কম, তাহলে কি এগুলা বের চলে যেতে পারবে? এগুলো তো আরো চলে যেতে পারবে না। তার মানে এই জায়গায় খুব খুব ভালো করে একটা জিনিস বুঝতে হবে। তাহলে এই জায়গায় আমরা বিভবের যে মান পাবো, বিভবের এই মানের জন্য খেয়াল করো, বিভবের এই মানের জন্য সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনও এই তড়িৎ ক্ষেত্র অতিক্রম করে চলে যেতে পারতেছে না, এখানে গিয়ে আটকা পড়ে যাচ্ছে। এই বিভবের এই মানকে, এই কন্ডিশনে বিভবের এই মানকেই বলা হয় নিবৃত্তি বিভব। তাহলে যখন ইকে ম্যাক্স ইকুয়াল টু ইভি হবে, তখন ভি এর আমরা একটা নাম দেব নিবৃত্তি বিভব, ঠিক আছে? আর এটা হচ্ছে নিবৃত্তি বিভব। এটা আরেকটা নাম হচ্ছে স্টপিং পটেনশিয়াল, ইংরেজি নামটা হচ্ছে লিখে নাও স্টপিং পটেনশিয়াল।
তাহলে এই জায়গায় নিবৃত্তি বিভব। তাহলে দেখো আমরা জানি বিভিন্ন সময় আমরা এখানে বিভিন্ন ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করতে পারবো, 1 2 3 4 5 আরো মতো ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারবো। তাহলে যদি ঘটনাটা এরকম ঘটে, আমি যে ভোল্টেজটা অ্যাপ্লাই করতেছি, খেয়াল করো এখানে ইকে ম্যাক্স কিন্তু ফিক্সড, কারণ যে আলো আপাতিত হইছে এই আপাতিত আলোর উপর কার্য অপেক্ষক যেহেতু ফিক্সড, তাহলে এই আলোর জন্য ইকে ম্যাক্স এর মানটা হলো ফিক্সড। তার ইকে ম্যাক্স নিয়ে আমার এখন আপাতত চিন্তা নাই, আমার চিন্তা হচ্ছে ভি নিয়ে, বিভবটা নিয়ে। খেয়াল করো এটা হলো বিভব না, এটা হলো বিভব। আবার অনেকে বেগ ভেবে ভুল করে জানো, বিভবের মানটা যদি নিবৃত্তি বিভবের চাইতে বেশি হয়, খেয়াল করো বিভবের মান যদি নিবৃত্তি বিভবের ভিএস এর চাইতে বেশি হয়, তাহলে কি ঘটনা ঘটবে? তাহলে এই জায়গায় আমাদের এই যে ভি এর মান ভিএস এর চাইতে বেশি হওয়া, তার মানে কি? এই মানে এই ভি দিয়ে বুঝাইছি আমি হচ্ছে তোমার প্রয়োগকৃত ভোল্টেজ, আর এই ভিএস টা তো ফিক্সড, নিবৃত্তি বিভব এটা তো ফিক্সড মান একটা। হ্যাঁ, এই সিস্টেমের জন্য নিবৃত্তি বিভবের মান ফিক্সড। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে এই বিভবটা ভি বেশি হওয়া মানে কি? ইভি বেশি হওয়া। তাহলে ইভি বেশি হইলে, ইভি যখন বেশি হয়, ইকে ম্যাক্স এর চেয়ে যখন ইভি বেশি হয়, তখন কি আই পাওয়া যাবে না। তার মানে এই ক্ষেত্রে এই ইভি বেশি হওয়া মানে এই দিকে ধাক্কা বেশি হওয়া, এটার চাইতে এই দিকেরটার চাইতে, তার মানে আমি এই ক্ষেত্রে কোনো তড়িৎ প্রবাহ পাবো না, আই পাবো না। হ্যাঁ, কোনো তড়িৎ প্রবাহ পাবো না। আবার যদি ঘটনাটা এরকম ঘটে ভি লেস দ্যান যদি ভিএস হয়, তার মানে আমি যে বিভবটা প্রয়োগ করছি সেই বিভবটা যদি নিবৃত্তি বিভবের চাইতে কম হয়, খুব ভালো করে বুঝিও, যে বিভবটা প্রয়োগ করছি সেই বিভবটা যদি নিবৃত্তি বিভবের চাইতে কম হয়, তার মানে এখানে কি হবে? ভি যদি কম হয় তাহলে ইভি, এই যে এই দিকের যে ধাক্কাটা, সেই ধাক্কাটা কি হবে? কম হবে। এখন ইভি যখন কম হয়, দেখো এই যে ইভি যখন কম হয় ইকে ম্যাক্স এর চাইতে, ইভি যখন ইকে ম্যাক্স এর চাইতে কম হয়, তাহলে ইভি কম, এই দিকের ধাক্কা কম, এই দিকের ধাক্কাটা বেশি। তার মানে আমি কি পাবো? এই ইলেকট্রন তাহলে এটা ভেদ করে চলে যেতে পারবে, তার মানে তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তার মানে এই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ পাবো, ফটো কারেন্ট পাবো। আবার যদি কি ঘটনা ঘটে, এই জায়গায় ভি ইকুয়াল টু যদি ভিএস হয়, বিভব যদি নিবৃত্তি বিভবের সমান হয়, তাহলে কি ঘটনা ঘটবে? সর্বোচ্চ গতি সম্পন্ন ইলেকট্রনটা জাস্ট এখানে গিয়ে আটকে যাবে, তড়িৎ ক্ষেত্র অতিক্রম করে চলে যেতে পারবে না। তাহলে এইটা যদি তোমার অনেক সময় এমসিকিউ এর জন্য যে কখন কি ঘটবে, এই জিনিসগুলো কিন্তু এমসিকিউ এর জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। অতএব এই পার্টটা তোমাকে অবশ্যই ভালো করে ফিল করে পড়তে হবে। আবার যারা এইচএসসি পরীক্ষার্থী আমার ভিডিওটা দেখবে, এটা কিন্তু তোমার অনুধাবনমূলক প্রশ্নে আসতে পারে যে নিবৃত্তি বিভবের তাৎপর্য লেখো, সূচন কম্পাঙ্কের তাৎপর্য লেখো, কার্য অপেক্ষকের তাৎপর্য লেখো, বা একটু আগে আমি আরো একটা তাৎপর্য দেখাইছিলাম সূচন তরঙ্গ দৈর্ঘ্যের তাৎপর্য লেখো। তাহলে এইটার কোশ্চেন আসলে তোমরা অবশ্যই উত্তর করতে পারবে। তো এবার আমরা এই জিনিসগুলো নিয়ে যেহেতু কথা বলছি, আমরা আরেকটা জিনিস নিয়ে কথা বলতে পারি। তাহলে এই ইভিএস, ইভিএস এটা আমরা ইভিএস টা কার পরিবর্তে লিখতে পারি? ইকে ম্যাক্সিমাম এর পরিবর্তে লিখতে পারি। তাহলে এই সমীকরণে আমাদের সমীকরণটা কি ছিল? আপাতিত শক্তি সমান সহ্য শক্তি প্লাস গতি শক্তি। তাহলে এই সমীকরণে কিন্তু আমি লিখতেই পারি E ইকুয়াল টু W নট প্লাস EVS। এটা কিন্তু লেখা যায়। EVS কার পরিবর্তে লিখলাম? EK max এর পরিবর্তে লিখলাম। এই জায়গায় তুমি আরেকটা জিনিস চিন্তা করো, EK max এটা সমান হচ্ছে EVS। এবার EK max মানে কি? শক্তি সর্বোচ্চ হওয়া। তাহলে শক্তি সর্বোচ্চ হতে গেলে এই আমরা জানি শক্তির পরিবর্তে কি লেখা যায়? এইচ নিউ লেখা যায়। তাহলে E যেহেতু সর্বোচ্চ, তাহলে নিউটাও কি হইতে হবে? সর্বোচ্চ হইতে হবে। আবার দেখো এইচ ই এর পরিবর্তে কি লেখা যায়? সি বাই ল্যামডা লেখা যায়। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এখানে শক্তিটা কি? সর্বোচ্চ। তাহলে শক্তি কখন সর্বোচ্চ হবে? ল্যামডা, শক্তির সাথে ল্যামডা কিন্তু ব্যস্তানুপাতিক। তাহলে ই তখনই সর্বোচ্চ হবে ল্যামডা যখন সর্বনিম্ন হবে। তাহলে এটা আমরা লিখবো হলো ল্যামডা মিনিমাম। এবার আরেকটা জিনিস আছে, দেখো ইকে ম্যাক্স এর পরিবর্তে আমরা অনেক সময় লিখতে পারি হাফ এম ভি স্কয়ার। এটা হলো তাহলে যেহেতু গতিশক্তি সর্বোচ্চ, তাহলে হাফ এম ভি স্কয়ার ম্যাক্সিমাম, এটা সমান ইভিএস, ইভিএস। আবার অনেক সময় আমাদের কি কাজে লাগবে? আমরা জানি গতিশক্তি এটা সমান, সবাই আমরা জানি এসএসসি তে পড়ছি p স্কয়ার ডিভাইডেড বাই 2m, এটা সমান কিন্তু আমাদের ইভিএস অ্যাপ্লাই করা লাগতে পারে। এবং আরেকটা ফর্মুলা তোমরা এর আগে শিখছো যে হচ্ছে যে ভরবেগ p, এটা সমান কি লেখা যায়?
h ডিভাইডেড বাই ল্যামডা লেখা যাবে। তাহলে এই ফর্মুলাগুলো আমরা পরবর্তীতে যখন অঙ্ক করব তাহলে অঙ্ক করার সময় আমরা এক এক করে এই ফর্মুলা ব্যবহার করব। যে অঙ্ক করার সময় আমরা এই ফর্মুলা ব্যবহার করব। তাহলে চলো আমরা আস্তে আস্তে কিছু অ্যাপ্লিকেশন শিখি যাতে আমরা প্রত্যেকটা প্রবলেম একটু একটু করে ধরতে পারি। এই জায়গায় এটা আসলে আমরা কার তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ লিখছিলাম, এটা হলো ডি ব্রগলির জন্য, ডি ব্রগলির সমীকরণ ছিল এটা। এখন চলো আমরা বেশ কিছু কোশ্চেন সলভ করি আগে। তো প্রথমে ছোট ছোট কোশ্চেন কিছু সলভ করি, তারপর একটু কনসেপচুয়াল একটা কোশ্চেন যে আমরা জানি প্রোটন আর ইলেকট্রনের, তো আমরা ধরে নিই যে প্রোটন, ফার্স্ট কোশ্চেন, প্রোটন ও ইলেকট্রন এর ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান সমান। তো আমার প্রশ্নটা হচ্ছে কার গতিশক্তি বেশি। তো এটা আমার ফার্স্ট কোশ্চেন। তো প্রোটন আর ইলেকট্রন ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, কার গতিশক্তি বেশি। তো এই জায়গায় আমি তোমাকে যদি বলি যে হচ্ছে আমরা জানি ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য p, এটা সমান ফর্মুলা হচ্ছে h বাই ল্যামডা। তাহলে ল্যামডা সমান লেখা যায় হচ্ছে h, দেখো এখানে ডি ব্রগলি তরঙ্গ দৈর্ঘ্য সমান, তার মানে ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট। ল্যামডা যদি কনস্ট্যান্ট হয়, h ও কনস্ট্যান্ট, ল্যামডা কনস্ট্যান্ট, তার মানে তুলনা করার ক্ষেত্রে তাহলে প্রোটন আর ইলেকট্রনের জন্য ল্যামডা সমান, তার মানে ল্যামডা কনস্ট্যান্ট থাকবে p, তার মানে আমরা বলতে পারবো p কনস্ট্যান্ট। আর p সমান, এখানে গতিশক্তি তুলনা করতে বলছে, p সমান লেখা যায় হচ্ছে, দেখো আমরা জানি e কে সমান হলো p স্কয়ার ডিভাইডেড বাই 2m, তার মানে p স্কয়ার ইকুয়াল টু টুয়াইস m ইনটু ek, টুয়াইস m ইনটু ek। তাহলে এই জায়গায় p সমান লেখা যাবে রুট ওভার টুয়াইস m ইনটু ek। দেখো আমরা এবার কি লিখতে পারবো, রুট ওভার টুয়াইস m ইনটু ek, এটা p এর পরিবর্তে লিখতে পারবো, এটা সমান কি হবে, কনস্ট্যান্ট হবে। তাহলে এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই জায়গায় আমরা তাহলে কিন্তু বলতেই পারি m ইনটু ek, এটা সমান কি হবে 2k স্কয়ার লেখা যাবে। এখন 2k স্কয়ার নিজেও কি একটা কনস্ট্যান্ট, তাহলে এরপরে আমরা যে জিনিসটা লিখব প্রপোর্শন 1 ডিভাইডেড বাই ek, বা ek ইজ প্রপোর্শন 1 ডিভাইডেড বাই m। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে হচ্ছে যার ভর বেশি তার গতিশক্তি কম। তাহলে যার ভর বেশি তার গতিশক্তি কম, প্রোটন আর ইলেকট্রনের মধ্যে কার ভর বেশি, আমরা জানি প্রোটনের ভর বেশি। তাহলে যেহেতু প্রোটনের ভর বেশি তার গতিশক্তি হবে কম, আর ইলেকট্রনের ভর কম তাহলে তার গতিশক্তি হবে বেশি। তো এই ছিল আমাদের লজিক্যাল একটা আনসার। আমরা এরকম আরো বেশ কিছু লজিক্যাল কোশ্চেন লিখব। দেখো এবার তোমরা এই জায়গায় আরেকটা যে জিনিস পাবে সেটা হচ্ছে আমরা বেশ কিছু গ্রাফ নিয়ে একটু কথা বলবো, যে এই জায়গায় কোন গ্রাফগুলো কেমন হবে এটা নিয়ে আমরা একটু কথা বলি, যে আলোক তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্যগুলো কি হবে এটা নিয়ে একটু কথা বলতেই হবে, না হলে এটা কেমন হয়ে যাবে। দেখো এই জায়গায় আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে এটা ছিল ক্যাথোড, এখানে আলো আপাতিত হচ্ছে, একটা আলো আপাতিত হচ্ছে, এই জায়গায় এখানে তুমি একটা জিনিস মনে রাখবে, তাহলে এটা হচ্ছে আপাতিত আলোর শক্তি খুব। তাহলে এবার আমরা আলোক তড়িৎ ক্রিয়ার তাৎপর্য নিয়ে কথা বলবো, আলোক তড়িৎ ক্রিয়ার তাৎপর্য, যে এখানে কি কি বৈশিষ্ট্য মেনে চলবে। তো বৈশিষ্ট্য যদি মেনে চলে, দেখো একটা ফোটন কিন্তু একটা ইলেকট্রনের উপরে আপাতিত হবে, একটা ফোটন এসে একটা ইলেকট্রনের উপরে আপাতিত হবে, তার মানে একটা ইলেকট্রন, একটা ফোটন কয়টা ইলেকট্রনকে উত্তেজিত করতে পারবে, একটা ইলেকট্রনকে উত্তেজিত করতে পারবে। তাহলে ফোটনের শক্তি যতই বেশি হোক না কেন, সে একটা ফোটন যদি আপাতিত হয় একটা ইলেকট্রনকে উত্তেজিত করবে, একটা ইলেকট্রনই নির্গত হবে।
তাহলে আমরা জানি এই যে সহ্য শক্তির চাইতে অতিরিক্ত শক্তিটা কোন শক্তিতে রূপান্তরিত হয়? গতি শক্তিতে রূপান্তরিত হয়, ইলেকট্রনের গতি শক্তি। তাহলে যদি এই আপাতিত ইলেকট্রনের শক্তি বেশি হয় তাহলে ইলেকট্রনের গতি শক্তি বেশি হবে, অর্থাৎ নির্গত ইলেকট্রনের বেগ বেশি হবে। কিন্তু যত শক্তি আপাতিত হোক না কেন, ফোটন যদি একটা হয়, খেয়াল করো, ফোটন যদি একটা হয় তাহলে কয়টা ইলেকট্রন মুক্ত হবে? একটা ইলেকট্রনই মুক্ত হবে। খুব ভালো করে বুঝিও, একটা ফোটন যদি আপাতিত হয় তাহলে একটা ইলেকট্রনই মুক্ত হবে। ফোটনের শক্তি বেশি হলে ইলেকট্রনের গতি শক্তি বেশি হবে, তাই না? তাহলে এই জায়গায় তড়িৎ প্রবাহ মানে কার প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। তড়িৎ প্রবাহ মানে কার প্রবাহ? ইলেকট্রনের প্রবাহ। যত বেশি ইলেকট্রন তত বেশি তড়িৎ প্রবাহ। কিন্তু আপাতিত শক্তি যতই বেশি হোক না কেন, ইলেকট্রন তো নির্গত হচ্ছে একটা, তাহলে তড়িৎ প্রবাহ কি থাকবে? এই জায়গায় শক্তি তুমি যতই বাড়াও, ইলেকট্রন তো আর বেশি ইলেকট্রন নির্গত হবে না, তাহলে তড়িৎ প্রবাহ বেশি পাওয়া যাবে না। তাহলে আমরা দেখলাম যে যদি আপাতিত শক্তি বেশি হয়, খুব ভালো করে বুঝিও যে আপাতিত ফোটনের শক্তি বেশি হলে নির্গত ইলেকট্রনের গতি শক্তি তথা নির্গত ইলেকট্রনের বেগ, ঠিক আছে, নির্গত ইলেকট্রনের বেগ বেশি হবে, কিন্তু তড়িৎ প্রবাহ তার উপর ডিপেন্ডেন্ট। তাহলে আই, তড়িৎ প্রবাহ আই, হ্যাঁ, যত বেশি ইলেকট্রন তত বেশি প্রবাহ। তড়িৎ প্রবাহ এটা কার সাথে রিলেটেড? ইলেকট্রন সংখ্যা রিলেটেড, ইলেকট্রন সংখ্যা। তাহলে এখানে তো নতুন করে ইলেকট্রন তৈরি হচ্ছে না, তার মানে তোমার তড়িৎ প্রবাহ বেশি হবে না, তার মানে এখানে আই কিন্তু কনস্ট্যান্ট থাকবে। দেখো আই কার সাথে সম্পর্কিত? আই কিন্তু নির্গত ইলেকট্রন সংখ্যার সাথে সম্পর্কিত। তাহলে এখানে যেহেতু শক্তি বাড়াচ্ছি, ফোটন সংখ্যা বাড়াচ্ছি না, তাহলে কিন্তু তড়িৎ প্রবাহের মানের কোনো পরিবর্তন হবে না। এখন আমি কি করতেছি? আমি এখানে ফোটন বাড়াচ্ছি, আরেকটা ফোটন দিলাম, তাহলে কিন্তু আরো একটা ইলেকট্রন নির্গত হবে। আরো একটা ফোটন দিলাম, তাহলে আরো একটা ইলেকট্রন নির্গত হবে। তার মানে আমরা বলতেছি যে ফটো কারেন্ট বা আই, ফটো কারেন্ট কার উপর ডিপেন্ড করবে? ফটো কারেন্ট আই ইজ প্রপোর্শন হবে ফোটন সংখ্যা। খুব ভালো করে বুঝি, ফটো কারেন্ট কার সাথে সম্পর্কিত? ফোটন সংখ্যা। যতটা ফোটন আপাতিত হবে ততটা ইলেকট্রনই নির্গত হবে, অর্থাৎ তত বেশি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। এইটা মনে রাখবা যে তাহলে আমরা দেখতেছি যে তোমার ফোটন সংখ্যা বেশি। খুব ভালো করে বুঝিও, তার মানে বেশি আলোক রশ্মি আসতেছে, তার মানে আমরা বলবো আলোর তীব্রতা বেশি। আর ফোটন সংখ্যা মানে কি? ফোটন সংখ্যা বেশি মানে আলোর তীব্রতা বেশি, ফোটন সংখ্যা কম মানে আলোর তীব্রতা কম, ঠিক আছে? তাহলে ফটো কারেন্ট কার সমানুপাতিক? আলোর তীব্রতার সমানুপাতিক। তাহলে এবার আমরা বেশ কিছু গ্রাফ, এই জায়গায় আরেকটা জিনিস আছে যে আলোর তড়িৎ ক্রিয়ার বৈশিষ্ট্য, সেটা তোমাকে বলতে হবে হচ্ছে যে ধরো এই জায়গায় আমি তোমাকে এরকম করে একটা চড় মারলাম, এটা তোমার সহ্য শক্তির ভিতরে আছে, তুমি কোনো সাউন্ড করতেছো না, আর একটু জোরে চড় মারলা, এখন জোর চড় মারার সাথে সাথে কিন্তু তুমি আ করে উঠবা। এখন তুমি কি এরকম হবে যে আঘাত আপাতিত হইলো, তুমি চিন্তা ভাবনা করলে, এক মাস চিন্তা করে তারপর বললো এরকম কিন্তু হবে না। তার মানে এই জায়গায় আপাতিত শক্তিটা যখনই সহ্য শক্তির চাইতে বেশি হবে, সাথে সাথে ইলেকট্রন নির্গত হবে, এখানে কোনো সময়ের অপচয় হবে না। তার মানে এই ঘটনাটা হবে তাৎক্ষণিক। তার মানে আপাতিত শক্তি নির্গত হওয়ার সাথে সাথেই ফোটন নির্গত, মানে ইলেকট্রনটা নির্গত হবে, অর্থাৎ এই ঘটনা তাৎক্ষণিক, এখানে কোনো সময়ের অপচয় হবে না। আর যদি একটু সময় লাগেও, সেই সময়টা 10⁻⁹ সেকেন্ডের চাইতেও কম। ওকে, তাহলে এগুলো ছিল আমাদের আলোক তড়িৎ ক্রিয়ার তাৎপর্য। এবার আমরা তাৎপর্য নিয়ে কথা বলছি, এবার আমাদের একটু গ্রাফগুলা নিয়ে কথা বলা উচিত যে কোন ক্ষেত্রে কোন গ্রাফ কেমন হবে। ধরো আমরা যদি ফার্স্ট চিন্তা করি, এইদিকে আমি প্লট করতেছি হচ্ছে ই কে, গতিশক্তি প্লট করতেছি, আর এইদিকে আমি আপাতিত আলোর শক্তি প্লট করতেছি। হ্যাঁ, এখন আমাদের সমীকরণটা কেমন ছিল? সমীকরণটা ছিল হচ্ছে E = W0 + EK। হ্যাঁ, W0 + EK। তাহলে কি ঘটনা ঘটে? E সমান, তোমার চিন্তা করতে হবে এখানে যে দুটো ফর্মুলা দেয়া আছে, মানে এটা হলো আমাদের y আর এটা হচ্ছে আমাদের হলো x। তুমি যে কাজটা করবা, y কে একা রাখার চেষ্টা করবে সবসময়, y কে কি রাখার চেষ্টা করবা? একা। তাহলে E সমান কি আমাদের h নিউ, তাহলে এই যে নিউ পাইছি, y কিন্তু পাইছি, ইকুয়াল টু W0 সমান কি? W0 সমান হচ্ছে h নিউ নট। এখন যোগ
ইকে ইকে ইকে, খুব ভালো করে বুঝিও। এখন আমাদের কাজটা কি হবে, এখন আমাদের কাজটা হবে আমাকে y কে সবসময় একা রাখতে হবে, y কে সবসময় একা রাখতে হবে। তাহলে এখানে আমাদের y কে দেখো, y টা কি ইকে ইকে হচ্ছে y, তাহলে এই যে y কে আমি একা রাখি, ইকে সমান কি হবে h নিউ মাইনাস h নিউ নট। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে ইকে হলো আমাদের কত y, এই যে নিউটা কি আমাদের হলো x, আর h টা খেয়াল করো x এর সামনে যেটা থাকে সেটা কি আমাদের m, আর এটা হলো আমাদের কিসের মান, c এর মান। তাহলে এই গ্রাফটা দেখতে কার মতো, কোন আকৃতির হবে, y mx c আকৃতির হবে, অর্থাৎ y অক্ষের ঋণাত্মক দিক থেকে সেট করবে। তারপর m এর মানটা কি পজিটিভ, তাহলে এটা হবে তোমার পজিটিভ। এখন m এর মান পজিটিভ তুমি কেমনে বুঝলা, m এর মান পজিটিভ তুমি বুঝলা, m এর মান কত h, তাহলে m এর জায়গা হলো h, তাহলে m এর মানটা হচ্ছে 6.634 ইনটু 10 টু দি পাওয়ার -34। তুমি খুব ভালো করে বুঝিও যে m এর মান হলো 6.634 ইনটু 10 টু দি পাওয়ার -34। তো এই গ্রাফ থেকে কি কি কোশ্চেন হতে পারে, অনেক ভাবে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো ফার্স্ট অফ অল আমি বেশ কিছু কোশ্চেন নিয়েই তোমার সাথে কথা বলবো। দেখো, এক নম্বর তোমার বলে দিতে পারে যে এই থিটার মান কত, এখানে যে কোণটা তৈরি হবে এই কোণটা কত, এটা তোমার কোশ্চেন আসতে পারে। তো এটা কিন্তু এই কোশ্চেনের উত্তর কিন্তু তুমি দেখে বলতে পারবা, কারণ তুমি জানো m সমান হলো tan থিটা, আর একটু আগে তুমি দেখছো m এর মানটা কত h, তাহলে h সমান কত tan থিটা। তো h এর মানটা তো তোমার জানা 6.634 ইনটু 10 টু দি পাওয়ার -34। তাহলে তুমি ক্যালকুলেশন করে কার মান বের করবা, থিটার মান বের করবা। তাহলে এটা তোমার একটা কোশ্চেন আসতে পারে। আর একটা প্রশ্ন আসতে পারে যে হচ্ছে এখানে তোমার এই জায়গায় তোমার মনে করো যে হচ্ছে এই ইয়ার ভ্যালুটা হলো 6.634, হ্যাঁ, ইনটু, দেখো এই জায়গায় এটা চিন্তা করি, যেটা হচ্ছে 10 ইনটু 10 টু দি পাওয়ার -34, হ্যাঁ, 10 ইনটু 10 টু দি পাওয়ার -34 কমা এটা হলো 1, এরকম চিন্তা করো। তো তোমাকে এই জায়গায় এরকম একটা ডাটা দেয়া আছে, ডাটা দিয়ে তোমাকে বলছে যে এখানে এই ডাটাটা দিয়ে তোমাকে একটা জিনিস বের করতে বলছে, সেটা হচ্ছে নিউ নট ইকুয়াল টু হোয়াট, নিউ নট ইকুয়াল টু হোয়াট। তার মানে নিউ নট কোনটুকু, এই পর্যন্ত। এটা তো আসলে এই জায়গায় বুঝাইছে যে ইকে, এখানে কি ইকে শূন্য, এখানে কি ইকে মাইনাস। আসলে গতিশক্তি মাইনাস মানে কি এখনো ইলেকট্রন নির্গত হয় নাই, এই পর্যন্ত গতিশক্তির জন্য ইলেকট্রন নির্গত হবে না, ঠিক আছে। তারপরে যখনই এই কম্পাঙ্কটা পাবো, দেখো এই কম্পাঙ্কের মান যখন এত হবে, তখন তোমার খেয়াল করো, তখন তোমার ইয়াটা কত হবে, যে হচ্ছে এখানে এই কম্পাঙ্কটা কি কম্পাঙ্ক, সূচন কম্পাঙ্ক, কারণ এই কম্পাঙ্কতে আসার পর ইলেকট্রন কি হয়েছে, বেগ প্রাপ্ত হয়েছে, তাহলে এটা হচ্ছে তোমার সূচন কম্পাঙ্ক। তো তোমাকে নিউ নট এর মানটা কত এটা তোমাকে বের করতে বলছে, তাহলে তুমি খুব সহজে এই জিনিসটা বের করতে পারবা। দেখো এটা কি, এটা হচ্ছে আমাদের প্রথমটা হলো x এর মান, তারপরটা হলো y এর মান, তাহলে এটা হলো নিউ, এটা হলো কত, এটা হচ্ছে তোমার x এর মান, আর এটা হচ্ছে y এর মান। এখন আমরা জানি ঢাল m সমান কি, m সমান তোমরা একটা জানো যে y অক্ষ ডিভাইডেড বাই x অক্ষ। তাহলে আমি এই জায়গায় যদি আসি, বা লম্ব ডিভাইডেড বাই ভূমি, তাহলে এটা আমাদের কিসের মান, y এর মান, y এর মান হচ্ছে 1, হ্যাঁ, y ডিভাইডেড বাই, আচ্ছা আমি এখানে একটু ভুল করছি, সেটা হচ্ছে এক কাজ করি, সেটা হলো শুধুমাত্র 10 টু দি পাওয়ার 33 দিই, 10 টু দি পাওয়ার একটু দাঁড়াও, 10 টু দি পাওয়ার আমি যদি 10 টু দি পাওয়ার 32 দিই, 32, হ্যাঁ, তাহলে m এর মান কত হবে, m এর মান হলো y ডিভাইডেড বাই x। তাহলে y এতটুকু কত আমাদের 1, আর এই জায়গায় x এর মান কত আমাদের, এখানে x এর মানটা হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 32। দেখো 10 টু দি পাওয়ার 32 কোথায় থেকে কতটুকু, এখান থেকে এই যে পুরোটুকু হচ্ছে কিন্তু 10 টু দি পাওয়ার 32, তাহলে এই যে পুরোটুকু কিন্তু 10 টু দি পাওয়ার 32, খুব ভালো করে বুঝিও।
এখন আমার কি এই থিটার মান বের করার জন্য তো আমার কতটুকু লাগবে, এইটুকু লাগবে আর এইটুকু লাগবে। তাহলে এইটুকু কত, এইটুকু কত, এইটুকু হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত হলো আমাদের নিউ, আর এখান থেকে এই পর্যন্ত আমাদের হলো নিউ নট। তাহলে এটা হলো নিউ, মানে আমি যদি বলি তাহলে m সমান হচ্ছে নিউ মাইনাস এই যে y লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব ডিভাইডেড বাই ভূমি, লম্ব তো আমাদের 1 আর ভূমিটা হচ্ছে নিউ মাইনাস নিউ নট। তো আমাদের কিন্তু নিউ এর মান দেয়া আছে, এতটুকুর মান দেয়া আছে, এতটুকু কত 10 টু দি পাওয়ার 32। তাহলে এইটার মান হলো 10 টু দি পাওয়ার 32, খুব ভালো করে বুঝিও। তাহলে এইটার মান হচ্ছে 10 টু দি পাওয়ার 32 মাইনাস নিউ নট। আবার এইটার মান তোমার কত দেয়া আছে, এই যে ঢালের মান একটু আগে আমরা বের করছি, এখানে এই সমীকরণের ঢালের মানটা কি হইছে h। তাহলে এইটার সমান আমরা কি লিখবো h। তাহলে ক্যালকুলেশন করলে আমরা কার মান বের করতে পারবো, নিউ নট এর মান বের করতে পারবো। ওকে, তাহলে এই ধরনের কোশ্চেন আসলে আমি জানি তোমরা করতে পারবে, ঠিক আছে। বুয়েট ভর্তি পরীক্ষায় আবার দেখা গেছে যে আইআইটি জি এই ভর্তি পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো খুব বেশি আসে। তো আমরা মানে ঢাল বের করার কি কি কনসেপ্ট অ্যাপ্লাই করা যায়, এই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে তোমার অঙ্ক করতে হবে। তো এবার আমরা একটু কোশ্চেন একটু ডিফারেন্ট টাইপের আরেকটা গ্রাফ একটু দেখার চেষ্টা করব। যে এইদিকে আমি প্লট করব হচ্ছে ই কে, এইদিকে আমি প্লট করব হলো ই কে, আর এইদিকে আমি প্লট করব হচ্ছে 1 বাই ল্যামডা। তাহলে সমীকরণটা কেমন হবে, তাহলে আমাদের দেখো ফাইনাল সমীকরণটা ছিল ই কে ইকুয়াল টু h নিউ মাইনাস h নিউ নট। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, ই কে তো ই কে ঠিক থাকলো, কারণ এই যে আমরা y পেয়ে গেছি, এখন আমার তো নিউ দিলে হবে না, তোমার লাগবে কি 1 বাই ল্যামডা লাগবে। তাহলে এটা সমান আমরা লিখতে পারবো hc বাই ল্যামডা মাইনাস hc বাই ল্যামডা নট। এখন তুমি একটা জিনিস, তোমার লাগবে হচ্ছে y আর x, তাহলে ই কে টা হচ্ছে তোমার y, আর এই যে 1 বাই ল্যামডা, 1 বাই ল্যামডা এটা হচ্ছে তোমার x। খুব ভালো করে বুঝিও, 1 বাই ল্যামডা এটাকে তুমি কি লিখতে পারো h, আচ্ছা আমি এক লাইন বাড়াই, hc ইনটু 1 বাই ল্যামডা মাইনাস hc ইনটু 1 বাই ল্যামডা নট। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো যে ই কে তোমার কত y, hc ইনটু 1 বাই ল্যামডা, তুমি একটা এই জায়গায় দেখো hc ইনটু 1 বাই ল্যামডা, hc 1 বাই ল্যামডাটা তোমার কত, 1 বাই ল্যামডাটা তোমার হলো x, এই জায়গায় মাইনাস এটা হলো কনস্ট্যান্ট একটা জিনিস। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, এই জায়গায় এটাকে তুমি এভাবে লিখতে পারো না mx মাইনাস c। এখন তাহলে hc ইনটু 1 বাই ল্যামডা নট, তাহলে m এর জায়গায় কি আছে, m এর জায়গায় তোমার আছে হলো hc। খুব ভালো করে বুঝিও, m এর জায়গায় তোমার আছে hc, আর y অক্ষের খণ্ডিতাংশ হচ্ছে hc বাই 1 বাই ল্যামডা নট। তাহলে গ্রাফটা কেমন হবে, এই যে y অক্ষের খণ্ডিতাংশ ঋণাত্মক দিকে সেট করতেছে, তার মানে এরকম হবে তোমার গ্রাফটা। তাহলে এই দিকে হচ্ছে 1 বাই ল্যামডা, তাহলে এই অংশটুকু কি নির্দেশ করবে, এখান থেকে এই অংশটুকু নির্দেশ করবে 1 বাই ল্যামডা নট। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এই অংশটুকু কি y অক্ষের খণ্ডিতাংশ, তার মানে c এর মান, আর c এর মানটা কত hc ইনটু hc বাই ল্যামডা নট। এই যে c এর মানটা হচ্ছে hc বাই ল্যামডা নট। এখন এই জায়গায় দেখো, এখনো এই জায়গায় ই এর মান কত, এখানে ই এর মান হলো 0, গতিশক্তির মান 0, তার মানে এর নিচে আসছে, তার মানে এখনো কিন্তু ইলেকট্রনের গতিশক্তি প্রাপ্ত হয় নাই। তাই এই অংশটুকু আমরা ডট ডট দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে এখানে m এর মান কত, এটা যদি থিটা হয় তাহলে m এর মান একটা হবে tan থিটা, আর একটু আগে আমরা একটা m এর মান বের করলাম, দেখো একটু আগে আমরা একটা m এর মান কত বের করছি, m এর মান এখানে বের করছি হলো hc। তাহলে তুমি খুব ভালো করে বুঝো, তাহলে এখানে যদি ওই অঙ্কের মতো এরকম একটা ডাটা দেয়া থাকে, তাহলে ডাটা দেয়া থাকলে ঢালের মানটা কত হবে, এইটা ডিভাইডেড বাই এইটা, দেখো এই অংশ ডিভাইডেড বাই এই অংশ, তাই না। তাহলে এখানে আরেকটা ঢালের মান কত হবে, ঢালের মানটা হবে এই অংশটা কত, এই অংশটা হচ্ছে আমাদের ই কে, আর এই যে নিচের এই অংশটুকু কত, এখান থেকে এই পর্যন্ত অংশ কত, এটা যেহেতু 1 বাই ল্যামডা গ্রাফ প্লট করছি, এটা হচ্ছে কত 1 বাই ল্যামডা, তাহলে পুরোটা হচ্ছে 1 বাই ল্যামডা মাইনাস এই অংশটুকু কত 1 বাই ল্যামডা নট, 1 বাই ল্যামডা নট। তাহলে ঢাল পরিবর্তে এটা লেখা যাবে, এটা লেখা যাবে, এটা লেখা যাবে, এটা লেখা যাবে। তাহলে এইভাবে আমার যদি এখানে কোনো ডেটা দেওয়া থাকে, এই ডেটা থেকে কিন্তু আমরা অঙ্ক করতে পারব। এবার ধরো ঠিক এই গ্রাফ থেকে তোমার একটা কোশ্চেন সেট আসছিল, সেটা হচ্ছে আইআইটির একটা কোশ্চেন আমরা সলভ করব।
দেখো আমরা অনেক কোশ্চেন সলভ করব আজকে। আইআইটির একটা কোশ্চেন সলভ করব, আইআইটি ইন্ডিয়ার আইআইটির একটা কোশ্চেন সলভ করব। কারণ কেন সলভ করতেছি, কারণ ডুয়েট ভর্তি পরীক্ষায় অনেক ক্ষেত্রেই আইআইটির কোশ্চেনগুলো থেকে কোশ্চেন রিপিট করে। তো তুমি একটা জিনিস চিন্তা করো যে এখানে তিনটা মেটাল দেয়া আছে, তিনটা মেটাল, এইদিকে আমাদের ই কে প্লট করা আর এইদিকে হচ্ছে 1/λ প্লট করা। তো তোমাকে বললো যে এটা হলো মেটাল 1, মেটাল 1, হ্যাঁ, এটা হচ্ছে মেটাল 2, মেটাল 2, আর এটা হচ্ছে মেটাল 3। তো আমাদের কাছে এরকম তিনটা মেটাল আছে, তাহলে এই তিনটা মেটালের কার্য অপেক্ষকের তুলনা করতে হবে, যে φ1, φ2, φ3। মানে এমসিকিউ তে আসছে, তোকে বলছে যে হচ্ছে এই φ1, φ2, φ3 এর মধ্যে কোনটা বড় হবে, কোনটা ছোট হবে। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এটা কিসের মান, এটা তো এখান থেকে ইলেকট্রন মুক্ত হওয়া শুরু করলো, তার মানে একটু আগে আমরা দেখলাম এটা হচ্ছে, এটা হলো 1/λ0 1, এটা হলো প্রথম মেটালের জন্য, এটা হচ্ছে 1/λ0 2 দ্বিতীয় মেটালের জন্য, আর এটা হচ্ছে 1/λ0 3 এটা হলো তৃতীয় মেটালের জন্য। আর এখান থেকে ইলেকট্রন নির্গত হওয়া শুরু করছে, তাই না? তাহলে এটা হবে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এখন তুমি একটা জিনিস চিন্তা করো যে এই জায়গায় এখন আমরা একটা জিনিস চিন্তা করি, কার্য অপেক্ষক ওয়ার্ক ফাংশন এটা সমান হলো hc/λ0 ছিল। তাহলে আমরা এটা সমান করে লিখতে পারি, তাহলে phi equal to hc into 1/λ0। তাহলে আমরা কিন্তু বলতেই পারতেছি phi is proportion 1/λ0। তাহলে যার 1/λ0 এর মান বেশি তার phi এর মান কি বেশি, কার্য অপেক্ষকের মান বেশি। তাহলে যার 1/λ0 বেশি তার কার্য অপেক্ষকের মান কি বেশি। তাহলে 1/λ0 এর মান কোথায় বেশি হচ্ছে, এই ক্ষেত্রে 1/λ0 এর মান সবচেয়ে বেশি, এই যে এত বড় এতটুকু। তাহলে φ3 কার্য অপেক্ষক হবে সবচেয়ে বেশি, φ3 হবে সবচেয়ে বেশি, তারপরে φ2, তারপর φ1। তাহলে এটা একদম সহজ কোশ্চেন ছিল, একটু চিন্তা করলে কিন্তু আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবো। তো আমরা আরেকটা কোশ্চেন একটু সলভ করব। দেখো আরেকটা কোশ্চেন আমরা একটু সলভ করতে চাই, এটাও আইআইটি তে আসা একটা প্রশ্ন। হ্যাঁ, আইআইটি আরেকটা কোশ্চেন আমরা সলভ করব। দেখো এই জায়গায় আচ্ছা, আগে আমরা ইভিএস এর গ্রাফগুলো কেমন হবে এটা দেখার আগে আমরা একটু আগে শিখছি যে আপাতিত শক্তি সমান W0 প্লাস EK। তাহলে EK এর পরিবর্তে আমরা লিখছিলাম E ইকুয়াল টু W0 প্লাস EVS। এটা আমরা দেখছিলাম যে নির্বৃতি বিভবের ক্ষেত্রে EVS লেখা যায়। তাহলে আমরা এবার একটা গ্রাফ আঁকতে চাই, সেই গ্রাফটা কেমন হবে, সেই গ্রাফটা হবে, একদিকে আমি প্লট করব হচ্ছে অ্যানোড পটেনশিয়াল অর্থাৎ V প্লট করব, এবং আরেকদিকে আমি যে জিনিসটা প্লট করব সেটা হচ্ছে ফটোকারেন্ট I প্লট করব। খেয়াল করো, এখন নিবৃত্তি বিভব আমি কখন পাই, এটা বিভবের মান উইথ রেসপেক্ট টু অ্যানোড, উইথ রেসপেক্ট টু অ্যানোড। হ্যাঁ, উইথ রেসপেক্ট টু অ্যানোড। দেখো বিভব আমরা কখন তড়িৎ প্রবাহ পাইতাম, যখন এই জায়গায় এটাকে আমি যুক্ত করতাম হলো নেগেটিভের সাথে আর এটাকে যুক্ত করতাম পজিটিভের সাথে। তাহলে এই জায়গায় তুমি চিন্তা করো, তখন বিভবের সেই ক্ষেত্রে আমরা তড়িৎ প্রবাহ পাইছি। কিন্তু নিবৃত্তি বিভবের ক্ষেত্রে কি করছি, তাহলে বিভবের মান এই দিকে, এটা হলো স্বাভাবিক অবস্থা, আর এইটা হলো নিবৃত্তি বিভবের ক্ষেত্রে কন্ডিশনটা তোমার তাহলে কোন পাশে আসবে, এই পাশে আসবে। কারণ নিবৃত্তি বিভবের জন্য আমি কি করছি, এই ব্যাটারিটাকে চেঞ্জ করে দিছি, ব্যাটারিটাকে চেঞ্জ করে দিছি। তাহলে এই পাশেরটা হলো স্বাভাবিক অবস্থার বিভব, আর এই পাশেরটা হলো এই যে নিবৃত্তি বিভবের ক্ষেত্রে যখন আমি ব্যাটারি অবস্থান চেঞ্জ করে দেই, এই জায়গায় এই পাশেরটাকে পজিটিভের সাথে যুক্ত করি, এই পাশের অংশটাকে নেগেটিভের সাথে যুক্ত করি, ওই কন্ডিশনটা। তাহলে এই যে দ্বিতীয় ক্ষেত্রের বিভবটা আমি প্লট করতে পারবো, করব হচ্ছে এইভাবে, আর প্রথম ক্ষেত্রে আমাদের সাধারণ অবস্থার বিভবটা আমরা প্লট করতেছি হচ্ছে এই পাশে। এখন বিভবের মান যদি এই পাশে হয় তাহলে তো কারেন্ট পাওয়া যাবে, এটা নিয়ে তো আমাদের কোনো সমস্যা নাই।
কিন্তু আমরা দেখছি যখন এই স্টপিং পটেনশিয়াল এখানে মনে করো যে এটা হচ্ছে আমাদের স্টপিং পটেনশিয়াল, তাহলে স্টপিং পটেনশিয়ালের চাইতে ঋণাত্মক মানটা যখন স্টপিং পটেনশিয়ালের চাইতেও কি হবে, বেশি হবে, তখন কিন্তু আমরা কোনো কারেন্ট পাবো না। এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কেমন হবে, এরকম একটা গ্রাফ পাবো। এই অংশে মাস তড়িৎ প্রবাহ পাচ্ছি, এটা যখন স্টপিং পটেনশিয়ালে পৌঁছবে, স্টপিং পটেনশিয়ালের চাইতে মান যখন আস্তে আস্তে বাড়বে, তখন আমাদের কি হবে, কারেন্ট পাওয়া যাবে। ঠিক আছে। আর এই যে এইদিকে কি নেগেটিভ মানটা স্টপিং পটেনশিয়ালের চাইতে বেশি হয়ে যাচ্ছে, বা ওই ইনজেনারেশনে কম হয়ে যাচ্ছে, কিন্তু নেগেটিভ দিকে মানটা তো বেশি হয়ে যাচ্ছে, আমরা সেটাই দেখছিলাম তখন। তো এরকম একটা গ্রাফ পাবো। তাহলে এইদিকে আমি কি প্লট করছি, এইদিকে হলো ফটো কারেন্ট, খুব ভালো করে বুঝিও। তাহলে এটা হচ্ছে আমাদের ফটো কারেন্ট বা হচ্ছে আলোক তড়িৎ, আর এইদিকে হচ্ছে বিভব। তাহলে এটা আমি কোন অবস্থা বুঝাইছি, আমি আবারো বলি, এইদিকে হলো আমাদের স্বাভাবিক অবস্থা। স্বাভাবিক অবস্থা কোনটা, আমরা আলোক তড়িৎকে প্রথমে নেগেটিভ, এইদিকে এটা পজিটিভের সাথে যুক্ত করছিলাম। তাহলে এই দিকের বিভবগুলো যদি প্লাস হয়, যখন আমি নিবৃত্তি বিভব পাওয়ার জন্য এটাকে আমি কার সাথে যুক্ত করব, প্লাসের সাথে, আর এটাকে মাইনাসের সাথে যুক্ত করব, এই দিকের বিভবটা হচ্ছে আমি মাইনাস দিয়ে প্লট করতেছি, তাই না? তাহলে আমরা দেখবো একটা নির্দিষ্ট পটেনশিয়ালের পরে আমি আর কোনো তড়িৎ প্রবাহ পাচ্ছি না, এখান থেকে আমি তড়িৎ প্রবাহ পাওয়া শুরু হবে, আস্তে আস্তে সেই তড়িৎ প্রবাহের মানটা বেড়ে যাবে, একটা পর্যায়ে গিয়ে তড়িৎ প্রবাহের মানটা কি হবে, সম্পৃক্ত হবে। এই যে এখানে যে আমি যে মানটা পাচ্ছি তড়িৎ প্রবাহ, এটা হলো তড়িৎ প্রবাহের সর্বোচ্চ মান এখন, বা সম্পৃক্ত কারেন্ট। এই জায়গায় ঠিক এই রকম তোমাকে তিনটা গ্রাফ দেবে, ধরো যে তোমার তিনটা গ্রাফ দেয়া আছে। তো আইআইটির একটা কোশ্চেন আমরা সলভ করি আরেকটা, দেখো যে ধরো তোমার এখানে তিনটা গ্রাফ, এটা একটা, এখানে এটা আরেকটা, এটা আরেকটা, তিনটা। তাহলে এই জায়গায় আমি কি দেখলাম, তিনটা একই জায়গা থেকে শুরু হয়েছে। এই যে এখান থেকে যেটা শুরু হয়েছে, এটা আমাদের কোন বিভব ছিল, নিবৃত্তি বিভব ছিল, বা স্টপিং পটেনশিয়াল ছিল, হ্যাঁ, বা স্টপিং পটেনশিয়াল আমি লিখলাম না। তাহলে এই তিনটা জিনিসেরই নিবৃত্তি বিভব কি সমান, নিবৃত্তি বিভব সমান। এখন এইদিকে আমার কি প্লট করা আছে, ফটো কারেন্ট, আর এইদিকে হলো আমাদের বিভব। কিন্তু আমরা একটু আগে শিখছিলাম কখন তড়িৎ প্রবাহ বেশি পাওয়া যায়, যখন ফোটন সংখ্যা বেশি হয়। কারণ বেশি ফোটন আপাতিত হওয়া মানে বেশি ইলেকট্রন নির্গত হওয়া, বেশি তড়িৎ প্রবাহ পাওয়া। তাহলে এখানকার চাইতে এখানে ফটো কারেন্ট বেশি, তার মানে এখানে যে কয়টা ফোটন আপাতিত হয়েছিল, এখানে তার চাইতে বেশি ফোটন আপাতিত হয়েছে, এখানে তার চাইতে বেশি ফোটন আপাতিত হয়েছে, তাই না? এখন বেশি ফোটন আপাতিত হওয়া মানে কি, তার তড়িৎ তীব্রতা, আলোর তীব্রতা বৃদ্ধি পাওয়া। তার মানে এটার তীব্রতা যদি I হয়, আলোর তীব্রতা যদি I হয়, তাহলে এক্ষেত্রে আলোক তীব্রতা হবে 2I, এক্ষেত্রে আলোক তীব্রতা হবে 3I এই গ্রাফের জন্য। তার মানে অবশ্যই এই আলোর তীব্রতার চাইতে এখানকার আলোর তীব্রতাটা বেশি ছিল, এক্ষেত্রে আলোর তীব্রতাটা কি ছিল, আরো বেশি ছিল। তাহলে এরকম তুলনা করতে বলতে পারে যে কোন ক্ষেত্রে আলোর তীব্রতা বেশি, কোন ক্ষেত্রে আলোর তীব্রতা কম। আলোর তীব্রতা কার উপর ডিপেন্ডেন্ট, ফোটন সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। ফোটন সংখ্যা বেশি মানে আলোর তীব্রতা বেশি, আর ফোটন সংখ্যা বেশি মানে নির্গত মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি, আর মুক্ত ইলেকট্রনের সংখ্যা বেশি তার মানে তড়িৎ প্রবাহ বেশি। এখন আমরা আরেকটা গ্রাফ দেখব। এবার আরেকটা যে গ্রাফ আছে, এটাও আমরা আইআইটির আরেকটা কোশ্চেন আমরা সলভ করব। তো কোশ্চেনটা হবে এরকম, ধরো এখানে আমাদের তিনটা ধাতুর কথা চিন্তা করতেছি। একটার ক্ষেত্রে এটা হলো ফটো কারেন্ট, তড়িৎ প্রবাহ, আর এইদিকে আমি স্টপিং বিভব প্লট করতেছি। তাহলে এই যে যেখান থেকে শুরু হবে এটা হলো স্টপিং পটেনশিয়াল। তাহলে ব্যাপারটা কেমন হবে, গ্রাফটা কেমন হবে তোমরা একটু দেখো। একটা গ্রাফ হবে এরকম, আর একটা গ্রাফ হবে এরকম। তো এই জায়গায় আমাদের এই সবার উপরে এটা হলো ধরো সি ধাতু, এটা হলো বি ধাতু, আর এটা হলো এ ধাতুর জন্য, মানে তিনটা ডিফারেন্ট ধাতুর জন্য। তো তোমাকে বলতে হবে যে হচ্ছে তোমার কয়েকটা জিনিসের তুলনা করতে হবে। একটা হলো তীব্রতার তুলনা করতে হবে। আর দুই নম্বর তোমার যে জিনিসটার কথা চিন্তা করতে হবে সেটা হচ্ছে যে এখানে কোন ক্ষেত্রে আলোর তীব্রতা কেমন ছিল। আর দুই নম্বরে তোমাকে যে জিনিসটার কথা চিন্তা করতে হবে সেটা হচ্ছে কম্পাঙ্কের মান, হ্যাঁ, কম্পাঙ্কের তুলনা করতে হবে যে কোন আলোর কম্পাঙ্কটা কেমন ছিল।
আমরা জানি, তুমি খুব ভালো করে বুঝিও যে নিবৃত্তি বিভব কার উপর ডিপেন্ডেন্ট। নিবৃত্তি বিভবটা আমরা জানি যে EVS ইকুয়াল টু, এটা ছিল হলো হাফ এম বি স্কয়ার ম্যাক্স। তো হাফ এম বি স্কয়ার ম্যাক্স, এই জায়গায় আমরা যদি আরো সুন্দর করে যদি লেখার চেষ্টা করতাম, E ইকুয়াল টু ছিল W নট প্লাস EVS, এটা আমরা শিখছি একটু আগে। তাহলে E সমান কত? E সমান হলো h নিব। W নটটা তো হলো কনস্ট্যান্ট, এটা তো কনস্ট্যান্ট, এটা ধাতুর জন্য কনস্ট্যান্ট। আর EVS তাহলে আমরা দেখলাম, আমরা এই জায়গায় থেকে কিন্তু একটা জিনিস ফিক্সড হইতে পারি যে যদি এখানে আপাতিত VS টা আসলে কার উপর ডিপেন্ডেন্ট, এই জায়গায় h ও কনস্ট্যান্ট, তাহলে কার উপর ডিপেন্ডেন্ট? আপাতিত আলোর কম্পাঙ্কের উপর ডিপেন্ডেন্ট, আপাতিত আলোর কম্পাঙ্কের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এই জায়গায় এই স্টপিং পটেনশিয়ালটা কার উপর ডিপেন্ডেন্ট? আপাতিত আলোর কম্পাঙ্ক, আপাতিত আলোর কম্পাঙ্ক। এগুলো খুব ভালো করে বুঝতে হয়, আপাতিত আলোর কম্পাঙ্কের উপর ডিপেন্ডেন্ট। কারণ W নট কনস্ট্যান্ট, h ও কনস্ট্যান্ট, এখানে এটা কি ছিল? ইলেকট্রনের চার্জ। তাহলে ইলেকট্রনের চার্জ ও কনস্ট্যান্ট, তাহলে VS টা কার উপর ডিপেন্ডেন্ট? শুধুমাত্র আপাতিত আলোর কম্পাঙ্কের উপর ডিপেন্ডেন্ট। তাহলে এটা কি, এই যে যেখান থেকে শুরু হয় সেটা তো আমাদের VS, স্টপিং পটেনশিয়াল। তাহলে এই ধাতু আর এই ধাতুর স্টপিং পটেনশিয়াল সেম, সরি মানে এই ক্ষেত্রে এই আলোর আর এই আলোর স্টপিং পটেনশিয়াল সেম। তার মানে এই দুই আলোর, তার মানে A আর B এর ক্ষেত্রে কম্পাঙ্ক কি হবে? তাহলে সেম হবে। তাহলে FA আর FB এর কম্পাঙ্ক, A আর B এর কম্পাঙ্ক সেম। এবার আমরা তীব্রতার তুলনা করব। তীব্রতার যদি তুলনা করি, তুমি খেয়াল করো যে এই ক্ষেত্রে তীব্রতা, তাহলে তীব্রতা কার উপর ডিপেন্ডেন্ট? তীব্রতা হলো ফোটন সংখ্যার উপর ডিপেন্ডেন্ট। ফোটন সংখ্যার উপর কোনটা ডিপেন্ডেন্ট? যত বেশি ফোটন তত বেশি ইলেকট্রন নির্গত হবে, তার মানে তত বেশি তড়িৎ প্রবাহ পাওয়া যাবে। তার মানে তড়িৎ প্রবাহ যেখানে বেশি, তড়িৎ প্রবাহ যেখানে বেশি, সেখানে তীব্রতাও কি বেশি। তাহলে খেয়াল কর, এই ক্ষেত্রে B আর C এর কি তড়িৎ প্রবাহ সমান, তাহলে B আর C এর তড়িৎ প্রবাহ যেহেতু সমান, তাহলে B আর C এর তীব্রতাও কি হবে? সমান হবে। তার মানে IB ইকুয়াল টু IC হবে। অর্থাৎ এই B আলোর ক্ষেত্রে আর C আলোর কি সমান ছিল? তীব্রতা সমান ছিল। মানে এই দুই ক্ষেত্রে ফোটন সংখ্যা সমান ছিল। তাহলে IB ইকুয়াল টু IC হবে। তো এটা কোশ্চেন। তো এই জিনিসগুলো একটু বুঝে বুঝে আমরা যদি উত্তর করা শিখি, তাহলে আমরা কিন্তু কোথাও আটকাবো না ইনশাআল্লাহ। তো গ্রাফ নিয়ে আরো ধরো কিছু কোশ্চেন এরকম আসতে পারে। IIT 2014 তে আরেকটা কোশ্চেন আসছিল, আমরা এটা একটু সলভ করি। হ্যাঁ, এটা খুবই ভালো একটা প্রশ্ন যে এখানে একটা ফোটন আপাতিত হইলো, যেটার তরঙ্গদৈর্ঘ্য হলো 240 ন্যানোমিটার। হ্যাঁ, এবং এই ধাতুর উপর আরেকটা ফোটন আপাতিত হইলো, সেটার তরঙ্গদৈর্ঘ্য হচ্ছে 310 ন্যানোমিটার। 310 ন্যানোমিটার, একই ধাতু, এটা যে ধাতু এটাও একই ধাতু, এটার উপর 310 ন্যানোমিটারের একটা তরঙ্গদৈর্ঘ্য আপাতিত হলো। এরপরে কি হয়েছে? আলো আপাতিত হওয়ার পরে যখন সূর্য শক্তি অতিক্রম করছে, তখন তো ইলেকট্রন গতি শক্তি প্রাপ্ত হয়েছে। ইলেকট্রনের এই ক্ষেত্রে ইলেকট্রনের বেগটা ধরো U1, আর এই ক্ষেত্রে তাহলে আপাতিত আলোর আমরা জানি তরঙ্গদৈর্ঘ্য যত কম হয় গতি শক্তি তত, এখানে আমরা জানি কি তরঙ্গদৈর্ঘ্য যত কম হয় শক্তি তত কি হয়? আমরা E ইকুয়াল টু আমরা কি জানি? hc ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে আমার প্রশ্ন, E ইজ প্রপোর্শন কি? 1 বাই ল্যামডা। তার মানে ল্যামডা যত কম হবে গতিশক্তি E তত কি হবে? E তত বেশি হবে। আর আপাতিত আলোর শক্তি বেশি হইলে গতি শক্তিও কি হবে? বেশি হবে। তাহলে এখানে যদি ল্যামডা বেশি, তাহলে এখানে বেগের মান কম। তাহলে এই জায়গায় তোমার প্রশ্ন দুটো দিছে, E1 U2 ইকুয়াল টু হলো 2:1। এটা তোমার একটা ডাটা দিছে যে E1 আর E2 এর অনুপাতটা হলো 2:1। তো তোমাকে বের করতে বলছে যে এই ধাতুটার কার্য অপেক্ষকের মান কত।
এই ধাতুর কার্য অপেক্ষকের মান কত। তো এবার তুমি কিভাবে বের করবা? তাহলে প্রথম ক্ষেত্রে আমি কি লিখতে পারবো? প্রথম ক্ষেত্রে আমি লিখতে পারবো হচ্ছে E ইকুয়াল টু, তুমি খুব ভালো করে বুঝো, আপাতিত শক্তি সমান সহ্য শক্তি প্লাস ইলেকট্রনের গতি শক্তি। তাহলে ইলেকট্রনের গতি শক্তি মানে হাফ, ইলেকট্রনের ভর হলো m, বেগ হলো u1 স্কয়ার। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, তাহলে হাফ m u1 স্কয়ার সমান হবে e মাইনাস 5। এখন e সমান কত? e সমান হলো hc ডিভাইডেড বাই ল্যামডা। হ্যাঁ, hc মাইনাস ল্যামডা ডিভাইডেড বাই এটা কত? 5। তবে তুমি যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাও, খুব ভালো করে কোশ্চেনটা একটু বুঝিয়ে একটা শর্টকাট অ্যাপ্লাই করতে পারো। তুমি যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাও শক্তিটা, E সমান হবে hc বাই ল্যামডা। ইলেকট্রন ভোল্টে নিতে চাইলে এই মানটা, hc এর মানটা হবে 1240 আর ল্যামডাটা নিতে হবে ন্যানোমিটারে, তাহলে এটা হবে ইলেকট্রন ভোল্টে। এটা একটু মনে রাখবা, এটা শুধুমাত্র এই কনসেপ্টের জন্য প্রযোজ্য। আমি যদি ইলেকট্রন ভোল্টে নিতে চাই, এখানে hc এর মান 1240। তো আমাদের ডাটাগুলো সব এরকম করে দেয়া আছে, এই কারণে আমরা এটা বসাই দেব। hc এর মান হলো 1240, ল্যামডার মানটা কত দেয়া আছে? ল্যামডার মানটা দেয়া আছে হলো 240। হ্যাঁ, মাইনাস 5। তাহলে ক্যালকুলেশন করলে 240 1240 কাটাকাটি করলে হবে 6 240, এটা হচ্ছে 248, সরি 248 ন্যানোমিটার। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, 5 দুগুণে 200 আর হচ্ছে এখানে ক্যালকুলেশন করলে 5 বার যাবে, 248 1240 এটা হলো 5। তাহলে এটা হবে 5 মাইনাস 5। তাহলে হাফ m u1 স্কয়ার সমান হলো 5 মাইনাস 5। হ্যাঁ, কার্য অপেক্ষক। এবার আমরা আরেকটা জিনিস শিখবো। দ্বিতীয় ক্ষেত্রে আমরা কি জানবো? দ্বিতীয়টার ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? দ্বিতীয়টার ক্ষেত্রে আমি একই ভাবে লিখতে পারবো, হাফ, এই যে হাফ m u2 স্কয়ার, এটা সমান হলো, দেখো হাফ m u2 স্কয়ার সমান হবে hc বাই ল্যামডা, hc বাই এবার হবে ল্যামডা 2 মাইনাস 5, কারণ একই ধাতু কার্য অপেক্ষক সমান। তাহলে এই জায়গায় hc কত? hc হলো 1240 আর ল্যামডা 2 কত? ল্যামডা 2 হচ্ছে তোমার পরবর্তী ক্ষেত্রে হলো 310 ন্যানোমিটার মাইনাস 5, এটা আমরা জানি না। তাহলে ক্যালকুলেশন করলে 310 1240 4 বার যাবে, 4 মাইনাস 5। এখন তুমি এবার একটা জিনিস চিন্তা করো, ধরো এটা তোমার 1 নম্বর সমীকরণ আর এটা হচ্ছে তোমার 2 নম্বর সমীকরণ। তাহলে এবার তুমি কি করবা? তুমি u1 বাই u2 এর মান জানো, এখন তুমি 1 ভাগ 2 করবা। তাহলে 1 ভাগ 2 যদি আমি করি, তাহলে হাফ m u1 স্কয়ার ডিভাইডেড বাই হাফ m u2 স্কয়ার, এটা সমান তোমার কত হবে? এটা সমান তোমার হবে 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 মাইনাস 5। হ্যাঁ, 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 মাইনাস 5, এটা 2 নম্বর থেকে পাইলাম। তাহলে এখন যদি ক্যালকুলেশন করি হাফ m এটা কাটা যাবে, তাহলে u1 ডিভাইডেড বাই u2 হোল স্কয়ার ইকুয়াল টু 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 মাইনাস 5। তাহলে এখন u1 বাই u2 এটার মান দেওয়া আছে 2, তাহলে 2 স্কয়ার সমান 5 মাইনাস 5 ডিভাইডেড বাই 4 মাইনাস 5। এখন তুমি একটা জিনিস চিন্তা করো, এটা কত আসলো? 4। তাহলে এটা হবে 16 মাইনাস 4 5 সমান হলো 5 মাইনাস 5। তাহলে আমি যদি ক্যালকুলেশন করি 3 5 ইকুয়াল টু 16 মাইনাস 5 কত? 11। হ্যাঁ, তাহলে আমরা 5 এর মান পাবো 11/3, তার মানে 3.66। হ্যাঁ, 3 3 9, 3.66 ইলেকট্রন ভোল্ট। তো আমরা এভাবে কিন্তু খুব সহজে অঙ্কটা করতে পারবো। বইয়ের ভর্তি পরীক্ষার জন্য এগুলো খুব ইম্পর্টেন্ট। তো এই জায়গায় আমরা এখন অনেক ধরনের গ্রাফ চিন্তা করলাম, গ্রাফ থেকে আবার বেসিক থেকে কোশ্চেন চিন্তা করলাম। আমরা আরেকটা কোশ্চেন একটু সলভ করতে চাচ্ছি। ধরো কোশ্চেনটা হলো এরকম, এখানে একটা আলো আপাতিত হয়েছে, এখানে একটা আলো আপাতিত হয়েছে। তুমি চিন্তা করো, এখানে একটা আলো আপাতিত হয়েছে। তো আপাতিত হওয়ার পরে এখান থেকে যে ইলেকট্রনটা নির্গত হলো, এখানে একটা হাইড্রোজেন পরমাণু আছে, এই হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে সে ডিসপ্লেসমেন্ট করে দিল বা মুক্ত করে দিল। প্রশ্নটা বুঝো,
যে এখানে একটা আলো আপাতিত হয়েছে। হ্যাঁ, এই আলোটা তুমি চিন্তা করো যে ধরো তোমার এই আলোটা হচ্ছে 40 এই আলোটা হচ্ছে তোমার কত ন্যানোমিটার দিব, ধরো যে হচ্ছে 80 না 70 ন্যানোমিটার। এই আলোটা হলো 70 ন্যানোমিটার। তো এখান থেকে যে ইলেকট্রন, তাহলে এটা আপাতিত হলো, আপাতিত হওয়ার পরে এই ধাতুর কি হয়েছে, কার্য অপেক্ষক পার হয়ে গেছে, ফলে একটা ইলেকট্রন মুক্ত হয়েছে। তাহলে এই যে ইলেকট্রনটা মুক্ত হয়েছে সেটা একটা হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রনকে মুক্ত করতে পারছে। তাহলে এখান থেকে যে ইলেকট্রনটা মুক্ত হবে সেই ইলেকট্রনটা গিয়ে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনকে আঘাত করবে। তাহলে আঘাত করার ফলে এই ইলেকট্রনটা কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। তাহলে আমার প্রশ্ন হলো এই যে এই ধাতুর কার্য অপেক্ষক কত, ধাতুর কার্য অপেক্ষক কত? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তাহলে তোমাকে এই জায়গায় একটা জিনিস জানতে হবে যে আমরা জানি হাইড্রোজেন পরমাণুর শেষ কক্ষপথের ইলেকট্রন মুক্ত করার জন্য 13.6 হ্যাঁ 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন হয়। এটা মনে রাখো, এটা প্রশ্নের দাও থাকতে পারে, আবার তোমার নাও দেওয়া থাকতে পারে। এটা তোমার জানা থাকা লাগবে যে হচ্ছে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনটাকে মুক্ত করার জন্য 13.6 ইলেকট্রন ভোল্ট শক্তির প্রয়োজন হয়। তাহলে আমরা কি জানি, আপাতিত শক্তি সমান ছোদ্য শক্তি প্লাস ইলেকট্রনের গতি শক্তি। তাহলে এই গতি শক্তি দিয়ে যেহেতু আমার এই ইলেকট্রনটা মুক্ত করা গেছে, তার মানে আমাদের এই আপাতিত শক্তির মান কিন্তু 13.6, মানে এই গতি শক্তির মানটা হলো 13.6 ইলেকট্রন ভোল্ট। এখন আপাতিত শক্তি এটা সমান আমরা কি লিখতে পারবো, hc বাই ল্যামডা, আর w নটটা আমাকে বের করতে বলছে, কার্য অপেক্ষক বের করতে বলছে। তাহলে hc এর মান যেহেতু সবকিছু ন্যানোমিটারে দেওয়া আছে, তাহলে 1240 ব্যবহার করতে পারি। ল্যামডা এটা হলো 70 হ্যাঁ ইকুয়াল টু w নট প্লাস 13.6। তাহলে ক্যালকুলেশন করলে 70 কে 1240 দ্বারা ভাগ করলে কত হয় লক্ষ্মী, এটা হবে 70, এটা হবে 70 একে 70, তারপরে থাকবে 54 540। এখন 7 8 56, তাহলে 7 7 17 সামথিং ইকুয়াল টু w নট প্লাস 13.6। তাহলে w নট এর মান হবে 17 সামথিং মাইনাস 13.6। তাহলে ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা কার্য অপেক্ষকের মানটা পেয়ে যাব। তো দেখে কঠিন মনে হয় গণনা দেখে, কিন্তু অঙ্ক কিন্তু মোটেও কঠিন নয়। তো এখন আমরা প্রথাগত টাইপ অঙ্ক করব, যেগুলো তোরা এসএসসি তে করে আসছিস, কিন্তু ওই ধরনের প্রশ্নগুলো বই ভর্তি পরীক্ষা আসে। চল ওই ধরনের কিছু অঙ্ক দেখি। তো আমরা এখন অঙ্কটা দেখার চেষ্টা করব। তো তোরা একটু দেখ এখানে কি বলছে, ডাটাগুলো কি কি দেয়া আছে। এখানে বলছে 4 × 10⁻15 হার্টজ কম্পাঙ্কের একটা বিকিরণ। তাহলে এখানে আমাদের যে বিকিরণটা ধাতব পৃষ্ঠে আপাতিত হচ্ছে তার কম্পাঙ্ক হচ্ছে 4 × 10⁻15 হার্টজ। তো খুব ভালো করে বুঝিস, তাহলে আমাদের বিকিরণটা কত, 4 × 10⁻15 হার্টজের একটা বিকিরণ ধাতব পৃষ্ঠে আপাতিত হলে যে ইলেকট্রনটা মুক্ত হবে, যে ইলেকট্রনটা মুক্ত হচ্ছে তার সর্বোচ্চ গতিশক্তি হচ্ছে 3.6 × 10⁻19 জুল। তাহলে আমরা সবাই কি জানি, আমরা সবাই জানি আপাতিত শক্তি সমান হলো সহ্য শক্তি প্লাস এই যে ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি ইকে ম্যাক্সিমাম, সর্বোচ্চ গতিশক্তি। তো এটা আমরা সবাই জানি। তাহলে এখানে কি কি বের করতে বলছে, এখানে কি কি দেয়া আছে, এখানে ইকে ম্যাক্সিমাম এর মান দেয়া আছে। ইকে ম্যাক্সিমাম এর মান কত দেয়া আছে, ইকে ম্যাক্সিমাম এর মান দেয়া আছে 3.6 × 10⁻19 জুল। এবার আমাদের ই না দিয়ে তোমার কি দেওয়া আছে, আপাতিত আলোর কম্পাঙ্ক। তাহলে ই যেহেতু আপাতিত আলোর কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে আমাদের h নিউ ব্যবহার করতে হবে। হ্যাঁ, এখন h তো কনস্ট্যান্ট, নিউ এর মান আমাদের দেওয়া আছে, তাহলে কিন্তু আমি আপাতিত আলোর শক্তি বের করতে পারবো। সেখান থেকে কার্য অপেক্ষক বের করা যাবে, অনেক কিছু বের করা যাবে। আমরা এক এক করে দেখি কি কি বের করতে বলছে। আপাতিত শক্তি যদি বের করতে বলে তাহলে কোনো কথা নাই, ই এর মান বের করতে বলছে। আপাতিত শক্তি ই সমান কি, h নিউ, h এর মান কত 6.634 × 10⁻34 ইনটু নিউ এর মান কত দেওয়া আছে, আপাতিত আলোর কম্পাঙ্ক কত 4 × 10⁻15। তাহলে কিন্তু আমাদের আপাতিত আলোর শক্তি E = h নিউ ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। আমাদের আপাতিত আলোর শক্তিটা হবে
খেয়াল করো 2.65 into 10 to the power minus 2.65 into 10 to the power minus 18 জুল। তো আমরা অঙ্ক এই পর্যন্ত থাকুক, এটা আমরা বের করলাম। আপাতত সত্যি অনেক সময় সহজ সহজ কোশ্চেন আসে এমসিকিউ তে, এই কারণে দেখাইলাম। তাহলে এটা হলো ই এর মান এখন ইকুয়াল টু ডব্লিউ নট প্লাস ইকে। এখন দেখো তোমার এইচ নিউ তুমি জানো, ডব্লিউ নট তুমি জানো না, যোগ এটা ইকে এর মান হলো 3.6 into 10 to the power minus 19। তো তোমার 2 নম্বরে দেখো কি বের করতে বলছে, কার্য অপেক্ষক বের করতে বলছে। তাহলে এখন তোমার এই পাশের সব ভ্যালু জানা, এই পাশের সব ভ্যালু জানা, তাহলে কিন্তু তোমার কার্য অপেক্ষক বের হবে। তুমি যদি কার্য অপেক্ষকের মান বের করতে চাও তাহলে কার্য অপেক্ষকের মান ক্যালকুলেশন করলে তোমার এরকম আসবে 2.2936 into 2.2936 into 10 to the power minus 20 জুল। দেখো 2 minus 20 জুল। এখন অনেক সময় তোমাকে বলতে পারে যে কার্য অপেক্ষক ইলেকট্রন ভোল্টে বের করো। তাহলে যদি তোমাকে বলে যে কার্য অপেক্ষক ইলেকট্রন ভোল্টে, তাহলে তোমাকে কি করতে হবে, আমরা জানি জুলকে ইলেকট্রন ভোল্টে নিতে গেলে 1.6 into 10 to the power minus 19 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 2.2936 into 10 to the power minus 20 কে আমি কি করব 1.6 into 10 to the power minus 19 দ্বারা ভাগ করলে ইলেকট্রন ভোল্ট হবে। ক্যালকুলেশন করলে এটা হবে 14.335 ইলেকট্রন ভোল্ট। তো অনেক সময় এই জিনিসটা তোমাকে বের করতে বলবে। তো এবার তোমাকে কি বের করতে বলছে, এবার তোমাকে বের করতে বলছে সূচন কম্পাঙ্ক। তো যখন সূচন কম্পাঙ্ক বের করতে বলবে তখন ডব্লিউ নট না লিখে তুমি কি লিখবা, এইচ নিউ নট লিখবা। তো এইচ তো কনস্ট্যান্ট, এটার মান তো তোমার জানা, তাহলে তোমাকে কার মান বের করতে হবে, নিউ নটের মান বের করতে হবে। তাহলে নিউ নটের মান আমরা যদি বের করি তাহলে ক্যালকুলেশন করলে তোমার এই সূচন কম্পাঙ্কের মান আসবে 3.457 into 10 to the power 15 হার্জ আসবে। দেখো ভাইয়া, এবার আমরা যে কাজটা করব, সূচন কম্পাঙ্ক গেল, সূচন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সূচন তরঙ্গ দৈর্ঘ্য যখন বের করতে বলবে, আমি এখানে একই অঙ্কে দিয়ে আলাদা আলাদা, কিন্তু তোমার এই সব ডাটা দিয়ে কিন্তু একটা জিনিস বের করতে বলবে। তো তখন তুমি নিউ নট না লিখে কি লিখবা, তখন তুমি লিখবা সি ডিভাইডেড বাই ল্যামডা। তো সি এর মানও কিন্তু তুমি জানো, সি এর মানটা কত হবে 3 into 10 to the power 8। তাহলে সবই তুমি জানো, তুমি তখন কার মান বের করবা, সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নটের মান বের করবা। তো ল্যামডা নটের মান কত আসবে, ল্যামডা নটের মান তোমার আসবে হচ্ছে 1.922 into 10 to the power minus 49 সমান 922 into 10 to the power minus 49 মিটার। হ্যাঁ, অনেক ছোট। তো এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ বেগ, যেহেতু নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতিশক্তি দেওয়া আছে, সর্বোচ্চ গতিশক্তি যদি দেওয়া আছে তাহলে ইকে ম্যাক্স সমান কি হবে, হাফ এম ভি স্কয়ার ম্যাক্স। তো আমার প্রশ্ন, কে গতিশীল হবে, ইলেকট্রন গতিশীল হবে। তাহলে কার ভর ব্যবহার করতে হবে, ইলেকট্রনের ভর ব্যবহার করতে হবে। ইলেকট্রনের ভর কত, 9.11 into 10 to the power minus 31 কেজি। তাহলে এখান থেকে আমাকে ভি স্কয়ার ম্যাক্স, আমি ভি এর মান বের করব। আশা করি তুমি এটা পাবা। ইকে ম্যাক্স এর মান দেওয়া আছে 3.6 into 10 to the power minus 19 জুল। এবার এটা আমাদের কমপ্লিট। এবার দেখো তোমাকে কি বের করতে বলছে, কত বিভব পার্থক্য প্রয়োগ করলে স্থির অবস্থা থেকে ইলেকট্রন সর্বোচ্চ বেগ প্রাপ্ত হবে। তাহলে সর্বোচ্চ বেগের সাথে রিলেটেড হলো হাফ এম ভি স্কয়ার ম্যাক্স, মানে সর্বোচ্চ গতিশক্তি, আর এটা কি বিভবের সাথে রিলেট করে দিতে হবে। তাহলে আমরা জানি সর্বোচ্চ গতিশক্তি এটা সমান কত, ইভিএস, এটা আমরা জানি, তাই না, আমরা একটা থিওরিতে পড়ছি। তাহলে ইভি হাফ এম ভি স্কয়ার ম্যাক্স সমান হলো ইভিএস, অথবা আমরা এভাবেও বলতে পারি যে সর্বোচ্চ গতিশক্তি এটাই আমাদের নিবৃত্তি বিভব ইভিএস এর সমান। তাহলে এখানে এটা কি ছিল, ইলেকট্রনের চার্জ, এটা ছিল ইলেকট্রনের চার্জ 1.6 into 10 to the power minus 19, আর ভিএস এটা আমরা বের করব। আর ইকে ম্যাক্স দেওয়া আছে হলো 3.6 into 10 to the power minus 19। তাহলে ক্যালকুলেশন করলে ভিএস এর মান আসবে, দেখো ভিএস এর মান তোমার আসবে কত, ভিএস এর মান আসবে হচ্ছে 2.25 ভোল্ট। হ্যাঁ, তাহলে 2.25 ভোল্ট আসবে। দেখো তাহলে নিবৃত্তি বিভবের মান হলো 2.25 ভোল্ট। এখন আমাদের কোশ্চেন দেখো, নির্গত বিকিরণের সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য ও সর্বোচ্চ কম্পাঙ্ক। তাহলে এটা কি সর্বোচ্চ গতিশক্তির সাথে রিলেটেড। তাহলে আমরা এই জায়গায় কিন্তু একটা জিনিস জানি যে এই ক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হবে, এই যে ইভিএস সমান এইচ নিউ ম্যাক্স অথবা এইচ সি বাই ল্যামডা মিন, এটা ব্যবহার করে
আমাকে নিউ ম্যাক্স বা ল্যামডা মিনিমাম এটা আমাকে বের করতে হবে। এবার আমাদের অথবা এটা ইবিএসও লেখা যেতে পারে, অথবা তোমার ইকে ম্যাক্স দিয়েও তোমার করতে পারো। তোমরা ইকে ম্যাক্সিমাম মান দেওয়া আছে, ইকে ম্যাক্স সমান হবে এইচ নিউ ম্যাক্স, নির্গত যে বিকিরণ, হ্যাঁ, সেটার সর্বোচ্চ কম্পাঙ্ক বের হবে, সর্বনিম্ন তরঙ্গদৈর্ঘ্য বের হবে। কারণ অনেকে চিন্তা করতে পারে এটা একটা আপাতিত শক্তির সাথে রিলেটেড, না, এই যে এই পরবর্তীতে যে বিকিরণ তৈরি হবে, নির্গত যে বিকিরণটা তৈরি হবে, তার এই নির্গত বিকিরণ কার সাথে রিলেটেড? গতিশক্তির সাথে রিলেটেড। গতিশক্তি মানে কোন গতিশক্তি? সর্বোচ্চ গতিশক্তি। ওকে, তাহলে এবার এটা হলো নির্গত বিকিরণের কথা বলছে, এটা আপাতিত বিকিরণ কিন্তু বলে না, নির্গত বিকিরণ। নির্গত বিকিরণ কার সাথে রিলেটেড? গতিশক্তির সাথে রিলেটেড, তাই না? তো এবার বলছে কি ঘটবে যদি এই জায়গায় এত হার্টজ এবং এত হার্টজের আলো আপাতিত হয়। এই ক্ষেত্রে আমরা জানি যে সূচন কম্পাঙ্কটা ইম্পর্টেন্ট। তো সূচন কম্পাঙ্কটা আমরা কত বের করছিলাম? সূচন কম্পাঙ্কটা কিন্তু আমরা বের করছিলাম এইটা। দেখো সূচন কম্পাঙ্কের মান বের হয়েছিল এইটা। তাহলে আমরা জানি সূচন কম্পাঙ্কের চাইতে যদি বেশি কম্পাঙ্কের আলো আপাতিত হয় তাহলে ইলেকট্রন নির্গত হয় এবং বেগ প্রাপ্ত হয়। সূচন কম্পাঙ্কের চাইতে যদি কম কম্পাঙ্কের আলো আপাতিত হয় তাহলে ইলেকট্রন নির্গত হয় না। আর যদি সূচন কম্পাঙ্কের সমান কম্পাঙ্কের আলো আপাতিত হয় তাহলে ইলেকট্রন নির্গত হয় কিন্তু বেগ প্রাপ্ত হয় না, অথবা আমরা বলতে পারি নির্গত হওয়ার উপক্রম হয়। তাহলে এই কম্পাঙ্কটা যেহেতু সূচন কম্পাঙ্কের চাইতে কম, দেখো এই যে সূচন কম্পাঙ্কের চাইতে কম, তাহলে এখানে ইলেকট্রন নির্গত হবে না, তাহলে এখানে নির্গত হবে না। এই জায়গায় যদি চিন্তা করি এটা যদি সূচন কম্পাঙ্কের চাইতে বেশি তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন নির্গত হবে, আর এই ক্ষেত্রে যেহেতু সূচন কম্পাঙ্কের সমান তাহলে ইলেকট্রন নির্গত হওয়ার উপক্রম হবে, উপক্রম হবে। এবার দেখো আমাদের কি ঘটবে যদি 4 ভোল্ট 2 ভোল্টের বিপরীত ভোল্টেজ প্রয়োগ করা হয় নেগেটিভ দিকে, মানে উল্টায় দিছি, নিবৃত্তি বিভবের কন্ডিশনে আসছে। তো আমাদের নিবৃত্তি বিভব কত আসছিল? 2.25 ভোল্ট, তাই না? তাহলে এখানে বিভবের মানটা কি? নিবৃত্তি বিভবের চাইতে বেশি। আর বিপরীত ভোল্টেজ যেহেতু নিবৃত্তি বিভবের চাইতে যদি বেশি ভোল্টেজ প্রয়োগ করা হয় তাহলে এখানে ইলেকট্রন নির্গত হবে না, কারণ বাধা বেশি হয়ে যাবে, ইলেকট্রন নির্গত হবে না। আর এই ক্ষেত্রে নিবৃত্তি বিভবের চাইতে কম তাহলে ইলেকট্রন নির্গত হবে, তাই না? তাহলে বাধা কম, এটা তো বিপরীত ভোল্টেজ, ঠিক না, নিবৃত্তি বিভব কন্ডিশনে। তো এই টপিক থেকে এই ধরনের কোশ্চেনই আসতে পারে। তবে আরো কিছু কোশ্চেন আছে যেগুলো খুবই সহজ, আমরা এরকম কিছু সহজ টাইপের কোশ্চেন সলভ করব। চলো তো এখন আমরা এর আগে যে টাইপগুলো দেখলাম ওই টাইপগুলো কিন্তু খুব খুব বেশি ইম্পর্টেন্ট। আগের টাইপটা থেকে বুয়েট ভর্তি পরীক্ষায় মিনিমাম 5 থেকে 6 বার কোশ্চেন আসছে, যে এক এক সময় এক এক ভাবে তোমার কোশ্চেনের ডাটাটা চাপে 5-6 বার কোশ্চেনটা আসছে। তো আগের অঙ্কগুলো খুব ভালো করে শিখবা। এবার আমরা আরেকটু কিছু টেকনিক্যাল প্রবলেম শিখি। ধরো এটা একটা আদর্শ প্রতিফলক বস্তু, তার মানে এখানে যে আলো আপাতিত হবে তার কোনো আলোই শোষিত হবে না, পুরোটাই সে প্রতিফলিত করবে। তো এখানে তোমার আপাতিত হয়েছে হচ্ছে 140 ন্যানোমিটার দৈর্ঘ্যের একটা ফোটন আপাতিত হয়েছে। যে ফোটনটা আপাতিত হলো তার তরঙ্গদৈর্ঘ্য হলো 140 ন্যানোমিটার। দেখো 140 ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের একটা ফোটন আপাতিত হলো। এই ফোটনটা আপাতিত হওয়ার পরে সে দুটা ফোটন তৈরি করলো। সে দুটা এটা সে 140 ন্যানোমিটারের ফোটন শোষণ করে তোমাকে যে কাজটা করছে দুইটা ফোটন নির্গত করছে, এখান থেকে দুইটা ফোটন নির্গত করছে। যার একটার তরঙ্গদৈর্ঘ্য হলো 180.5 ন্যানোমিটার। তো তোমাকে বলছে যে এইটার তরঙ্গদৈর্ঘ্য তাহলে কত হবে? তাহলে আমরা কি জানি? তাহলে এই যে আপাতিত শক্তি আর নির্গত শক্তি তোমার কি হবে? সমান হবে। তাহলে আমরা বলতে পারবো আপাতিত শক্তি সমান হলো নির্গত শক্তি, কারণ এ তো কোনো কিছু শোষণ করে রাখবে না, সবই বিকিরণ করে দেবে। তাহলে আপাতিত শক্তি কত? hc/λ। এখন আমরা ইলেকট্রন hc/λ, তাহলে এই যে hc/λ ইকুয়াল টু E1 হচ্ছে hc/λ, এটা হবে 1 যোগ hc/λ2। তো আমাদের hc এর মান আমরা ব্যবহার করতে পারি 1240,
তাহলে ল্যামডাটা আসবে হলো ন্যানোমিটারে, আমাদের ল্যামডা ন্যানোমিটারে দেওয়া আছে, এটা হলো 140। হ্যাঁ, তো আমার যখন বুয়েট ভর্তি পরীক্ষায় যদি আসে এখানে 1240 বাংলাদেশের কোনো বোর্ড বই দেওয়া নাই, ইন্ডিয়ান বোর্ড বইগুলোতে যদি দেওয়া আছে, তুমি যে কাজটা করবা এটা এইভাবে না ব্যবহার করে তুমি এসআই এককেই ব্যবহার করবা। তাহলে সেই ক্ষেত্রে তুমি কি করবা, আচ্ছা এটা আগে অঙ্কটা করে দেখাই। তাহলে এইচ এর মান হলো 1240 আর ল্যামডা 1 এর মান হচ্ছে কত 180.5, 180.5 ইকুয়াল টু এইচ এর মান হলো 1240 আর ল্যামডা 2, তখন তোমার উত্তরটা আসবে ন্যানোমিটারে, ক্যালকুলেশন করলেই তোমার বের হয়ে আসবে। আর তুমি এভাবে না করে কিভাবে করবা, তুমি করবা এইচ এর মান হলো 6.634 into 10 to the power minus 34, হ্যাঁ, into c এর মান কত 3 into 10 to the power 8 divided by ল্যামডার মান হলো কত 140 ন্যানোমিটার কে নিলে 140 into 10 to the power minus 9, কারণ 1 ন্যানোমিটার মান হলো 10 to the power minus 9। তাহলে ক্যালকুলেশন করলে এটাও আসবে জুলে, এই পাশেও জুল, এই পাশেও জুল, এই পাশেও জুল, তখন তুমি ল্যামডার মান পাবা মিটার। ঠিক আছে, তো সেটা তোমরা করতে পারবে। এটা একটা কোশ্চেন ছিল। আরেকটা কোশ্চেন যেটা বুয়েট ভর্তি পরীক্ষায় দুইবার আসছে, কত সালে এটা আমি বলতে পারবো না, দুইবার এই কোশ্চেনটা আসছিল। খুবই সহজ একটা প্রশ্ন, যে ধরো একটা 60 ওয়াটের একটা বাল্ব হতে 2% আলো শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে 60 ওয়াটের একটা বাল্ব এটা 2% শক্তিতে রূপান্তরিত করে। হ্যাঁ, তো তবে প্রতি সেকেন্ডে কত সংখ্যক ফোটন নির্গত হয়? তাহলে প্রতি সেকেন্ডে কয়টা ফোটন নির্গত হয় এটা তোমাকে বের করতে হবে, কয়টি ফোটন নির্গত হয়। তো এখানে তোমাকে আরেকটা ডাটা তোমাকে দেয়া আছে, যে ফোটনটা নির্গত হয় তার তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 5550 into 10 to the power minus 10 মিটার, 10 to the power minus 10 মিটার। তাহলে দেখো প্রতি সেকেন্ডে কয়টা ফোটন, তাহলে এখানে শক্তির মান কত? শক্তি হচ্ছে তোমার ওয়াট মানে কি 1 সেকেন্ডে 60 জুল, বুঝিও ওয়াট মানে 1 সেকেন্ডে 60 জুল। তাহলে চাইছেও কয় সেকেন্ডে? প্রতি সেকেন্ডে। তাহলে 1 সেকেন্ডে কয় জুল? 60 জুল। কিন্তু 60 জুল কি শক্তিতে রূপান্তরিত হতে পারবে না? 60 জুলের 2% পারবে। 2% পারবে মানে এই জায়গায় 2 ডিভাইডেড বাই 100 পারবে, তাহলে 2% শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে 1 সেকেন্ডে তোমার কতটুকু শক্তি তোমার পাওয়া যাবে? 1 সেকেন্ডে 2 ডিভাইডেড বাই 100 ইনটু 60 জুল শক্তি পাওয়া যাবে। তাহলে এই শক্তি আমরা জানি, এই শক্তি সমান কি? এই শক্তি সমান হলো hc ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে ক্যালকুলেশন করলে তুমি একটা জিনিস চিন্তা করো, কিন্তু এটা তো কয়টা ফোটনের জন্য হলো? একটা ফোটন। কিন্তু এই পরিমাণ শক্তি কি একটা ফোটনের শক্তি? না, এই পরিমাণ শক্তি তো কয়টা ফোটনের শক্তি এটা আমরা জানি না। তাহলে আমরা ধরলাম এটা হলো n সংখ্যক ফোটনের শক্তি। তাহলে n সংখ্যক ফোটনের শক্তি সমান হলো এত। এখন দেখো তোমার সব জানা, 2 ডিভাইডেড বাই 100 ইনটু 60 ইকুয়াল টু h হলো 6.634 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 34 আর ল্যামডার মান হলো 5550 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10 ইনটু n। ক্যালকুলেশন করলে তুমি এখন n এর মান পেয়ে যাবে, আর n এর মান আসবে 3.35, n এর মান আসবে 3.35 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 10। ঠিক আছে, তো এভাবে এই সহজ অঙ্কটা বুয়েট ভর্তি পরীক্ষায় দুইবার আসছে। তো তুই কিসের জন্য টেনশন করবি? ঘুমায়া পরীক্ষা দিবি, দেখবি ঘুমায়া আনসার করতে পারবি। সো ডোন্ট বি সো টেন্সড, একদম কোপায়া পরীক্ষা দিবি। এই জিনিসগুলো তোরা যদি কভার করতে পারিস তাহলে ভর্তি পরীক্ষা আটকাবে না। আর কিছু নন মেজর টপিক আছে, যেমন কম্পোটন ক্রিয়া, হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এই টপিকগুলো থেকে এখনো ভর্তি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে নাই। তারপরও এগুলা নিয়ে আমি অবশ্যই আরেকটা ক্লাস দেব। তো সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। ধন্যবাদ সকলকে।